আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা কিন্তু রেকর্ডেড হচ্ছে, ঠিক আছে? ওকে, লাস্ট ক্লাসে আমরা একটা এক্সামের জন্য সিম্পল একটা কোশ্চেন দিয়ে দিয়েছিলাম। আপনাদের জন্য কি কঠিন লেগেছে এটা? না, এটা তো খুবই সহজ ছিল কোশ্চেনটা। একদম বেসিক সহজ ছিল না? জি। আসল সত্য কথাটা হচ্ছে কি, আপনি যদি পড়েন তাহলে আসলে সবগুলোই সহজ হবে, হ্যাঁ? কিন্তু আপনি যদি না পড়েন সবগুলোই কঠিন হবে। এই যে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু অনেকটা স্টাইল হচ্ছে কিন্তু পরীক্ষার মতো, অ্যাসেসমেন্ট, ফাইনাল অ্যাসেসমেন্টের মতো, হ্যাঁ? কথা হচ্ছে ওইখানে একটু বেশি থাকবে। আমরা এখানে কি এমসিকিউ কোশ্চেন 20টা দিয়েছি আর শর্ট কোশ্চেন দিয়েছি 5টা, তাই না? বাট ওইখানে কি থাকবে, এমসিকিউ থাকবে 10টা, শর্ট কোশ্চেন থাকবে 10টা। ওকে, তাহলে ওইখানে এমসিকিউ থাকবে 10টা, শর্ট কোশ্চেন থাকবে 10টা, ঠিক আছে? আর এখানে আমরা যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছি এগুলো মূলত কি আপনারা যা পড়েছেন এই জিনিসটাকে কি একবার ঝালাই করার জন্য দিয়েছি, যেন আপনারা এটা আরেকবার লিখলে কি হবে, ওই জিনিসগুলো মাঝখান থেকে উঠে আসবে, তো আপনার জন্য মনে রাখাটা কি হবে, সহজ হবে। এই জন্যই কিন্তু আমাদের এটা দেওয়া। আর আমরা কিন্তু এই টাইপের অ্যাসেসমেন্টগুলা, যেটা মোটামুটিভাবে এরকম 25 মার্কস 30 মার্কসের মতো থাকবে, এই অ্যাসেসমেন্টগুলো শুধুমাত্র প্রত্যেক বুধবারে দিব, হ্যাঁ? আর প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা ছোট্ট একটা অ্যাসেসমেন্ট রাখবো, হয়তো বা অবজেক্টিভ টাইপের কোশ্চেন দিব, অথবা কি ম্যাচিং দিব, যে কোনো একটা কিছু দিব ফুল এরকম, অথবা রিটেন টাইপের কিছু শর্ট কোশ্চেন দিব। মানে কিছু না কিছু দিব আপনাকে পরীক্ষার জন্য, যেন আপনি একটু কাজ করেন বাসায়। আসলে বাসায় কাজ না করলে হবে না। বাস্তব কথা হচ্ছে কি, যে আপনি যদি রিটেনে কম্পিটেন্ট না হন, হ্যাঁ, রিটেনে যদি কম্পিটেন্ট না হন, তাহলে আসলে অন্যগুলাতে কম্পিটেন্ট হওয়া অনেক কঠিন হয়ে যাবে। কারণ প্রথম পরীক্ষাটা হবে রিটেনে, তো রিটেনে যদি আপনি কম্পিটেন্ট হন, তাহলে কিন্তু অন্যগুলা আপনার জন্য কিছুটা কি, আপনি কিছুটা সিম্প্যাথি পাবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, যদিও এখানে প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা, বাট আপনাকে মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে যেন রিটেন আর ইভিডেন্স এই দুইটা যেন আপনার প্রথমেই হয়ে যায়। কারণ দুইটা কারণে বলতেছি। রিটেন আর ইভিডেন্সের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে কি, রিটেন যদি একবার আপনি নট ইয়েট কম্পিটেন্ট হন শুধু রিটেনে, আর বাকিগুলোয় পাস করে গেছেন, তাহলে আপনাকে আবারও 12টা সিবিএলএম পড়া লাগবে, অনেক কষ্ট করা লাগবে। তার মানে রিটেনে যদি আপনি এক চান্সে একবার কষ্ট করে, বেশি করে কষ্ট করে একবারের জন্য পাস হয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা বেশ কিছুটা কম, মানে আপনার পরিশ্রম কমে গেল। আর 2 নম্বর জিনিস হচ্ছে ইভিডেন্স। হ্যাঁ, ইভিডেন্সটা আমরা শুরু করব পঞ্চম বা ষষ্ঠ ক্লাসের পর থেকে। আপনাদের কিছু কিছু কাজ আমরা দিব, আপনারা ওইভাবে প্রস্তুত করতে থাকবেন, ঠিক আছে? আমাদের অনলাইন ক্লাসে শেষ হতে হতে ইভিডেন্স আশা করি শেষ হয়ে যাবে, হ্যাঁ? আর মানে মোটামুটি 5টা শিট শেষ হলে আমরা ইভিডেন্স দেওয়া শুরু করব। ওকে, আর ইভিডেন্সে যদি আপনি একবার নট ইয়েট কম্পিটেন্ট হন, তাহলে কিন্তু প্রবলেম হবে কি, এর পরের ইভিডেন্সও কি, আর ইভিডেন্সটা হচ্ছে কি অ্যাসেসরের কিছুটা খেয়াল খুশি, হ্যাঁ? অ্যাসেসর চাইলেই কি এটা এইভাবে করা উচিত ছিল, আপনি বলতে পারবেন না স্যার এটা তো এইভাবেই করে। উনি যেটা বলবে সেটাই রাইট, কারণ উনি ওই সময় কি একেবারে মানে বিচারক, প্রধান বিচারক। সো উনি যা বলবে তাই রাইট হবে। এই জন্য চেষ্টা করতে হবে কি ইভিডেন্সটা যেন এক চান্সে পাস হয়ে যান, ঠিক আছে? রিটেন আর ইভিডেন্স পাস হয়ে গেলে আপনার জন্য পরিশ্রম অনেক কমে গেল, ঠিক আছে? আর আপনি যদি ডেমোতে পাস হন এটা ভালো, কারণ ডেমো তুলনামূলকভাবে অনেক সহজ, ঠিক আছে? ডেমো তুলনামূলকভাবে অনেক সহজ। আপনাদের কারোর যদি মাইক্রোফোনটা অন থাকে তাহলে একটু কষ্ট করে অফ করে দিলে সুবিধা হবে। নয়েস আসতেছে একটা। আচ্ছা, লাস্ট ক্লাসের কোনো কোশ্চেনে কোনো প্রবলেম ছিল কারোর? কে যেন বলছিলেন তার কোশ্চেনে সমস্যা ছিল? জি স্যার, আমি বলছি। আচ্ছা, আমরা কোশ্চেনগুলো একটু সলভ করেই দিচ্ছি। দেখেন এখানে এমসিকিউ 20টার ভিতরে ফার্স্ট যেটা টিবিএট স্ট্যান্ড ফর, এটা তো আমাদের সবার পারা উচিত, তাই না?
স্পষ্ট বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল অ্যান্ড হবে ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, তারপরে বলছে টেকনিক্যাল ভেন্যু, তারপর বলছে ট্রেড ভেন্যু। বোঝাই যাচ্ছে পরেরগুলা কোনোভাবে হবে না, যদিও প্রথমটা টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল। ঠিক আছে, প্রথমটাও একদম একজ্যাক্টলি ঠিক নাই। টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, আসলে টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল আছে, মাঝখানে এনটা বাদ পড়ছে, বাট তারপরও সবগুলা শব্দ তো ঠিক আছে, মূল শব্দগুলা টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তাই না? আর বাকিগুলো তো শব্দই ঠিক নাই, মূল শব্দই ঠিক নাই, তার মানে এটা অবশ্যই হবে কি এ হবে। 2 নম্বরটা বলছে কি, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য রিফর্ম অফ টিবেট সিস্টেম is to increase theoretical knowledge only, develop competency based skill workforce, reduce the training duration, increase the exam। বোঝাই যাচ্ছে যে এই তিনটা হবে না, একদম মাঝখানের বিটাই হবে, ডেভেলপমেন্ট কম্পিটেন্সি বেসড, কারণ আমরা পড়তেছি তো কি সিবিটিএ, তাহলে কম্পিটেন্সি বেসড স্কিলড ওয়ার্কফোর্সই হবে। ঠিক আছে, আসলে মেন কথা কি, আপনার একটু কমন সেন্স যদি আপনি খাটান তাহলে খুব বেশি কঠিন কিছু আসে না, শুধুমাত্র একটু ক্রিয়েটিভ আসে যেন আপনি আপনার সেন্সটাকে খাটান, আপনার সেন্সটাকে আপনি ইউটিলাইজেশন করেন। তারপর বলছে এনএসডিপি। এনএসডিপি ফর বোঝা যাচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। মিস্টার মনোয়ার হোসেন, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? স্যার আমি তখন বলতে পারছিলাম এটা শুরু ইকো হচ্ছে কেন? হ্যালো, জি সাউন্ড ইকো হচ্ছে। জি জি বলেন। আমাদের যে রিটেন টেস্ট আমি একটু কুইট করে বার হই, আমার সাউন্ড ইকো হচ্ছে। জি জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো, আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট পাচ্ছেন? নেটওয়ার্কে বিভিন্ন সময় সমস্যা হয়, এটা বলতে হবে একটু। জি স্যার, আপনারটা ক্লিয়ার। আমার কথা ক্লিয়ার না, আমার কথা ক্লিয়ার থাকাটাই হচ্ছে মূল বিষয়। আমার কথা যদি ক্লিয়ার না হয় আমাকে একটু জানাতে হবে। ওকে ফাইন। তাহলে 3 নাম্বারটা দেখেন, বলছে কি এনএসডিপি স্ট্যান্ড ফর, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, বি হবে এটা। তারপরে 4 নাম্বারটা কি, যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি ওয়াজ ইন্ট্রোডিউস, এটা বইয়ে ছিল না, এটা হবে কি বি, ঠিক আছে, 2010 হবে। তারপর কম্পিটেন্সি বেসড ট্রেনিং ফোকাসড অন কি, পাসের হবে কি সি, ডেমনস্ট্রেটেড কম্পিটেন্সি। তারপর NTVQF স্ট্যান্ড ফর, এটা আমাদের সবার পারা উচিত, ঠিক আছে, এটা হবে বি, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আর 7 নাম্বার হচ্ছে NTVQF ওয়াজ ডেভেলপড টু, 7 নাম্বারটা কি হবে বলেন তো? 7 নাম্বারটা হবে বি, স্ট্যান্ডার্ড স্কিল কোয়ালিফিকেশন। হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন NTVQF, এটা না পারার কোনো কারণ না, এটা হবে সি 6। দ্য হায়েস্ট NTVQ লেভেল হচ্ছে কি, যেহেতু 6টাই লেভেল আছে তাহলে হায়েস্ট লেভেল অবশ্যই 6 হবে। কোয়ালিফিকেশন, ন্যাশনাল কোয়ালিফিকেশন ফর দ্য রিকগনাইজড কি থ্রো, এটা কার মাধ্যমে রিকগনাইজ করে, অবশ্যই SSC JSC এগুলো হবে না, NTVQFই হবে। তারপরে NTVQF স্ট্যান্ড ফর, 11 নম্বরটা কি হবে বি, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটা আমরা গতদিনও বলছি, গতদিন লিখেও দিছি। BNQF হেল্পস ফর কি, 12 নম্বরটা এ হবে। কম্পেয়ার কোয়ালিফিকেশন ন্যাশনালি। রিকগনাইজ প্রায়র লার্নিং RPL মিনস কি, এটা বোঝাই যাচ্ছে। 13 নম্বরটা কি হবে, কে বলতে পারবেন? বি হবে, তাই না? রিকগনাইজেশন অফ এক্সিস্টিং স্কিল অ্যান্ড নলেজ, তার মানে আপনার প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, আপনি খুব ভালো অটো চালাইতে পারেন, হ্যাঁ, তাহলে এটারই একটা সার্টিফিকেট আপনাকে দিবে যে আপনি অনেক আগের থেকে অটো চালাতে পারেন, অটো চালাতে আপনি অনেক বেশি অভিজ্ঞ, এবং প্রত্যেকটা অটো চালানোর ক্ষেত্রে আপনি ট্রাফিক রুলস সব কিছু জানেন, ঠিক আছে, এটার একটা সার্টিফিকেট দিবে, ন্যাশনাল রিকগনাইজ সার্টিফিকেট, এটাকে আমরা কি বলবো RPL। হুইচ অর্গানাইজড ওভারসিজ স্কিল ডেভেলপমেন্ট পলিসি ইন বাংলাদেশ, এটা হবে কি NSGC।
এরপরে সিবিটি স্ট্যান্ড ফর, এটা আমরা সবাই পারি। সিবিটি স্ট্যান্ড ফর কী হবে? কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। তারপর রিফর্ম টিভেট এমফেসাইজ, যদি আমরা রিফর্ম এমফেসাইজের কথা চিন্তা করি তাহলে কি হবে? 16 নাম্বারটা হবে, স্পষ্ট বোঝা যাচ্ছে সবসময় টিভেটের সাথে এনএসডি এর সাথে কমন জিনিস হচ্ছে কি? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, সিএস। এনটিভিকিউএফ লেভেল রিপ্রেজেন্ট কি? এটা বোঝাই যাচ্ছে একদম কমনলি 17 নাম্বারটা, এটা আমরা সবাই পারি, বেসিক স্কিল ওয়ার্কার। নিউ ওয়ান কি ফিচার অফ এনএসডিপি ইজ, তাহলে কি ফিচারটা কি হবে এনএসডিপি এর? বোঝা যাচ্ছে যে লাইফ লং লার্নিং অপরচুনিটি। আপনার পরেরগুলো বোঝাই যাচ্ছে হবে না, দেখেন নো অ্যাসেসমেন্ট, কোনো অ্যাসেসমেন্ট হবে না, নো সার্টিফিকেশন, নো ট্রেনিং। তার মানে যদি কেউ নাও পড়ে, মানে এখানে প্রশ্নগুলো এরকম, যদি আমাদের ক্লাসটা গত ক্লাসে কেউ নাও করতো তাও কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার সে ইজিলি দিতে পারতো। তারপর 19 নাম্বারটা কি হবে? বিএনকিউএফ ইন্টিগ্রেটেড ফর কি? সি নাম্বারটা হবে, তাই না? ডিফারেন্ট এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশন সেক্টর। এ হবে কি? দ্য পারপাস অফ কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ইজ, কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের পারপাসটা কি? ইনশিওর দ্য কোয়ালিটি অফ প্রোগ্রেশন অ্যান্ড পাথওয়ে। ঠিক আছে, এরপরে বললাম যে এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিল অনুযায়ী এটা আমাদের না পারার কোনো কারণ নাই। যে লেভেল 1 মানে কি? লেভেল 1 মানে বেসিক স্কিল ওয়ার্কার। লেভেল 2 মানে কি? লেভেল 2 মানে সেমি স্কিল ওয়ার্কার। লেভেল 3 মানে কি? লেভেল 3 মানে হচ্ছে কি? স্কিল্ড ওয়ার্কার। লেভেল 4 মানে কি? হাইলি স্কিল্ড ওয়ার্কার। লেভেল 5 মানে সুপারভাইজার। লেভেল 6 মানে কি? ম্যানেজার। ম্যাক্সিমামেরই আপনারা ভালো করেছেন। আচ্ছা, এখন আমরা আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করব। যারা যারা আছেন আমি দেখব যে শুধু লিখছেন নাকি একটু পড়ছেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনারা যখন নেক্সট সময় এরকম এমসিকিউ টাইপের আনসারগুলোর উত্তর দিবেন তখন এত কিছু লিখতে হবে না। আপনারা অনেকে ফুল কোশ্চেন লিখছেন, হ্যাঁ এটা লিখে রাখলে আপনার জন্য ভালো, বাট আনসার শিটের ভিতরে কি এটা আসলে কি আমরা চাচ্ছি না। হ্যাঁ, আপনারা অনেক বড় হয়ে যেতে আমার দেখতে অনেক সমস্যা হয়। হ্যাঁ, আপনারা কি করবেন? জাস্ট লিখবেন 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর বি, এইভাবে লিখে দিবেন। অনেকে এইভাবে লিখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর যখন আপনি টেবিল ম্যাচিং করবেন এরকম করে দাগাই দিবেন না, এরকম দাগাই দিলে দেখতে অনেকটা সমস্যা হয়। ঠিক আছে, আপনি কি লিখবেন? টেবিল ম্যাচিংয়ে 2টা সাইড থাকে। হ্যাঁ, এখানে যেমন টেবিল ম্যাচিং দেখেন 1 এ 2 বি, এইরকম করে দিয়ে দিবেন। যেমন 1 নাম্বারের সাথে মিল কোনটা? সি, তাহলে 1 প্লাস সি দিয়ে দিবেন। 2 প্লাস 2 নাম্বার লেভেল কোনটা আছে? ই, 2 প্লাস ই, এইভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, নেক্সট টাইম যখন আপনি আনসার শিটে আনসার করবেন তখন এইভাবে দিয়ে দিবেন। আর শর্ট নোটগুলা তো লিখতেই হবে, শর্ট নোটগুলা শুধু লিখবেন। ঠিক আছে, পরিষ্কার করে লিখে দিলে ভালো হয়, সমস্যা নাই, এমনি শর্ট নোটগুলো লিখে দিলেই হবে। ঠিক আছে, মোটামুটি ম্যাক্সিমাম আপনারা আনসার করেছেন, বাট অনেকে আছে যে এখনও কি আমাদের এই আনসারটা জমা দেন নাই। ঠিক আছে, যারা জমা দেন নাই তাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি আপনারা কি কারণে জমা দেন নাই? যে জমা দেন নাই সে শুধু বলেন, যারা জমা দেন নাই নাম বলেন। যে জমা দেন নাই সে তো জানেন, আপনার নামটা বলবেন এবং কি কারণে জমা দেন না এটা বলবেন। স্যার, জি বলেন, আপনার নামটা কি? স্যার, স্যার, সাকিব, আপনি জমা দেন নাই কেন? হ্যালো, সাকিব আপনি জমা দেন নাই কেন? দেখেন, আপনারা যারা জমা দিচ্ছেন ঠিক আছে তারা রেগুলার পড়ার সাথে আছেন, এটি আমরা ভেবে নিব। আর যারা জমা দিচ্ছেন না তারা রেগুলার পড়ার সাথে নাই। আর আমি একটা কথা বলি, সিবিটি এর ক্ষেত্রে আপনারা যে যত ফাঁকি দিবেন সে তত ফাঁকিতে পড়বেন। এমনও হতে পারে যে আপনি 30 বার পরীক্ষা দিয়েও কি করতে পারবেন না, কম্পিটেন্ট হতে পারবেন না। আবার এমনও হতে পারে একবার পরীক্ষা দিয়েই কম্পিটেন্ট হয়ে যাবেন। ঠিক আছে, সো আপনাকে একটু সিরিয়াস হইতে হবে, কারণ এটা অন্য অন্য পরীক্ষার মতো না। এখানে আপনাকে পাশ করালেই কি, যে পাশ করাবে তার জন্য কি আপনি তার কম্পিটেন্ট, মানে তার জন্য কি প্রতিযোগী হয়ে যাবেন। ঠিক আছে, কারণ আপনিও অ্যাসেসমেন্ট পাবেন, সেও অ্যাসেসমেন্ট পাবে, হয়তো আপনার কারণে সে একটা অ্যাসেসমেন্ট নাও পেতে পারে। ঠিক আছে, এই কারণে সে একদম প্রপার যোগ্য লোক ছাড়া পাশ করাবে না। এই যে গতকাল, হ্যাঁ আজকে, ঠিক আছে আজকে কুমুদিনীতে একটা পরীক্ষা হয়েছে। হ্যাঁ, কুমুদিনীতে একটা পরীক্ষা হয়েছে, এই যে লেভেল 4-এর। ঠিক আছে, এই পরীক্ষাতে
9 জন অ্যাপ্লিক্যান্ট ছিলেন। 9 জন অ্যাপ্লিক্যান্টের মধ্যে আল্লাহর রহমতে 100% নট ইয়েট কম্পিটেন্ট, মানে একজনও কম্পিটেন্স হয় নাই। ঠিক আছে, এগুলো বলি আপনাকে ভয় দেখানোর জন্য না, এগুলো বলি আমরা যেভাবে বলতেছি আপনি এইভাবে একটু চলার চেষ্টা করেন। ঠিক আছে, ভাগ্যে কি আছে সেটা তো আর আমি বলতে পারবো না, বাট আপনি যদি এইভাবে চলেন তাহলে আপনার পাস করার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, যার মাইক্রোফোনটা অন আছে একটু প্লিজ অফ করে দেন। আপনার কি আমার কথা ক্লিয়ার? স্যার এটা ক্লিয়ার, কিন্তু একটা জিনিস কথা বললে ইকো হচ্ছে এটা আমার মনে হয় হাবিব সাহেব কোনো কথা বলছিলেন কিন্তু ওনার কথাটা বোঝা যাচ্ছে না, নয়েজ সৃষ্টি হয়ে গেছে। কেউ কি আছেন যার মাইক্রোফোন ওপেন? অথবা কেউ ডাবল ডিভাইস ব্যবহার করছেন যার কারণে ইকো হচ্ছে। প্রবলেম। আচ্ছা, সমস্যা নাই, এখন তো শোনা যাচ্ছে, এখন মনে হয় ইকোটা হচ্ছে না, তাই না? হ্যালো, হ্যাঁ, এখন কি ইকো হচ্ছে? জি এখন ইকো হচ্ছে। কি করব? আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, আমি একজন করে নাম বল। আমি তখন হাত উঠিয়েছিলাম, একটা কোশ্চেনটা করে নেই। হ্যাঁ হ্যাঁ, প্লিজ করেন। আমরা যে এই প্রতি ইয়েতে পরীক্ষা দেব, সাপোজ আজকে যে অ্যাসাইনমেন্টটা জমা দিলাম, এটা কি আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টের সময় এগুলা কোনো মার্ক ক্যারি করবে? না না, এটা ফাইনাল অ্যাসেসমেন্ট তো নিবে এনএসডিএ। আপনি আমার কথা বুঝছেন না? ফাইনাল অ্যাসেসমেন্ট তো আপনার নিবে এনএসডি। এটা তো আর মনে করেন আমাদের ট্রেডিশনাল সিস্টেমের পড়ালেখার মতো না যে আমরা ক্লাস টেস্ট নিব, ক্লাস টেস্ট থেকে কিছু মার্কস যোগ করব। হ্যাঁ, ওরকম কিন্তু কোনো ব্যাপার না। এটা শুধুমাত্র আপনার কি প্রিপারেশনের জন্য। ক্লিয়ার? হ্যালো, আপনি আমার কথা বুঝতে? এটা শুধুমাত্র আপনার প্রিপারেশনের জন্য, ঠিক আছে? আপনার প্রিপারেশনের জন্য প্র্যাকটিস দরকার, আর প্র্যাকটিসের জন্যই কিন্তু এগুলো আমরা তৈরি করে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, এটার সাথে এনএসডির পরীক্ষার কোনো তুলনা মানে সম্পর্ক থাকবে না। এখানে যদি আপনি প্রত্যেকটা 20-এ 20 পান কোনো লাভ হবে না, আবার এখানে যদি সবগুলা ফেল করেন কোনো লস হবে না। ঠিক আছে, কারণ আপনার মূল পরীক্ষা হবে যখন আপনি অ্যাসেসমেন্ট দিবেন। তবে এগুলো যদি আপনি পড়েন, অ্যাসেসমেন্টে ভালো করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কারণ অ্যাসেসমেন্টের পরীক্ষা এরকম এইভাবেই আসে, এটা আপনার রেগুলার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কমপ্লিট অ্যাসেসমেন্ট নিব কিবার আমি বলছি না, কমপ্লিট অ্যাসেসমেন্ট নিব শুধুমাত্র বুধবার। ঠিক আছে, বুধবারে যখন আমরা ক্লাস করব, তাহলে আজকে শনিবার না, শনিবার, আজকে শনিবার ক্লাস হবে, সোমবার ক্লাস হবে, বুধবার ক্লাস হবে। এই 3টা ক্লাসের উপর আলটিমেট আমরা বুধবারে একটা আপনাকে মানে একেবারে এনএসডিতে যেভাবে আসে সেরকম টাইপের একটা কোশ্চেন তৈরি করে ওইটা আপনাদেরকে কি করব, পাঠাবো। হ্যাঁ, আর আমরা এখন এই যে আজকে শনিবার কালকে সোমবার এইখানে যে পরীক্ষাগুলো নিব, এগুলো পার্ট। হয়তো বা আমরা 2টা টেবিল ম্যাচিং দিতে পারি, অথবা কি আমরা 20টা দিতে পারি, কোশ্চেন দিতে পারি ছোট ছোট। আবার মানে এটা হবে কি শর্ট কোশ্চেন। ঠিক আছে, তবে প্রত্যেক বুধবারে আমরা একটা দিব, যেন 2 দিন সময় পান আপনি, যেন ভালো করে কি প্রিপারেশন নিতে পারেন। ক্লিয়ার তো আপনারা? জি স্যার। জি স্যার। দেখেন, আমরা আমাদের সাইড থেকে যতটুকু বেস্ট ট্রাই করব। কথা হচ্ছে আপনারাও আমাদেরকে কি আপনাদের সুচিন্তিত মতামত দিয়ে কি করবেন, হেল্প করবেন যে এটা এইভাবে করলে ভালো হয়। ঠিক আছে, কারণ এখানে আমরা সবাই ম্যাচিউরড এনাফ, এখানে আমরা কেউ স্টুডেন্ট না, কেউ টিচার না। ঠিক আছে, এখানে আমরা সবাই কি লার্নার। এখানে আমি যেমন আপনাদেরকে পড়াতে যেয়ে শিখতেছি, আপনারা পড়তে যেয়ে শিখতেছেন। আমি পড়াতে যেয়ে ঠেকতেছি, আপনারা পড়তে যেয়ে ঠেকতেছেন। ঠিক আছে, সো এখানে আমাদেরকে একটা জায়গায় আমরা সেম যে আমরা সবাই এখানে লার্নার। হ্যাঁ, যেহেতু আমরা সবাই লার্নার, আমাদের সবারই একটা কি সুচিন্তিত মতামত থাকবে, তবে মতামতটা যেন এমন হয়। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আজকে যে পরীক্ষায় 9 জন ফেল করলো স্যার, জি, এটার মূল কারণ কি স্যার? আচ্ছা, এক নম্বর কথা বলি যে দেখেন 9 জন ফেল করছে, এটার মূল কারণ কি এটা আমি এখানে আমার একটা ফ্রেন্ড পরীক্ষা দিছে তো সেই জন্য আমি জানি। হ্যাঁ, যে কয়জন ফেল করছে, কিভাবে কি হয়েছে, কারণ এই ইনফরমেশনই আপনারা কখনো পাবেন না।
এখন আমি জানি যে কি কারণে ফেল করছে। এক নাম্বার কারণ হচ্ছে প্রত্যেকের রিটেন প্রিপারেশন যথেষ্ট রকমের বাজে ছিল, খারাপ। ম্যাক্সিমাম রিটেনে নাকি মার্কস উঠছে 14। দেখেন প্রথমেই ফেল সবাই রিটেনে। not edit sir, not ঠিক আছে, রিটেনে মিনিমাম 20-এর উপরে 22-এর উপরে আপনাকে পেতে হবে কম্পিটেন্স হওয়ার জন্য। এখন রিটেনে সর্বোচ্চ মার্কস উঠছে কত? 14। রিটেনে যখন 14 উঠছে তখন সব ফেল, এটাই নিয়ম। ঠিক আছে স্যার, ওকে। আচ্ছা, আর এছাড়াও ওইখানে একজন এনএসডির খুব স্ট্রং পাওয়ারফুল অ্যাসেসর গিয়েছিল, তো উনি আবার সব জিনিস একেবারে ভেঙে ভেঙে জিজ্ঞেস করে। অনেকে আছে না ইভিডেন্স নিজে করে না, আরেকজনরে দিয়ে করায়। এখন তাকে যদি এরকম ভেঙে ভেঙে প্রশ্ন করা হয় সে তো উত্তর দিতে পারবে না। এই প্রবলেমগুলো হয়েছিল। মাত্র 2 জন মানে কি হয়েছে, মানে পার্শিয়াল কম্পিটেন্স হয় না, যে তার রিঅ্যাসেসমেন্ট দেওয়া লাগবে, এরকম 2 জন। আর বাকি সবগুলা প্রত্যেক নামে পুরা মানে রিঅ্যাসেসমেন্ট ফুল পরীক্ষা দিতে হবে আবার। স্যার এটা কেবল ইচ্ছাকৃতভাবে ফেল করায় নাকি স্যার? আচ্ছা, একটা কথা বলি যে আপনার সাথে আমার পার্সোনাল কোনো দুশ্মনী নাই, এক নম্বর কথা। না না স্যার, আছে। ওই যে ধরেন আমি 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 লেভেল 4 পাস করার পরে আমি অ্যাসেসমেন্ট নিতে যাব, উনি পাবে না, এই জন্য আবার ইচ্ছাকৃত ভাবে করাইলে তো সেটা আলাদা বিষয়। দেখেন এটা কিন্তু আমি বলছি কথার কথা, ঠিক আছে? এটা কিন্তু আমি বলছি কি কথার কথা। বাস্তব সত্য কথা হচ্ছে কি, এনএসডিতে এখন প্রচুর প্রচুর অ্যাসেসর দরকার, ঠিক আছে? প্রতিদিন নতুন নতুন কি হচ্ছে, কেন্দ্র হচ্ছে, প্রতিদিন নতুন নতুন প্রজেক্ট আসতেছে, প্রতিদিনই কি ডেভেলপ করতেছে, বিভিন্ন রকম অকুপেশন নতুন যুগ হচ্ছে, সেক্টর নতুন যুগ হচ্ছে, তাই না? তাহলে এদের প্রচুর কি দরকার? অ্যাসেসর দরকার। যেহেতু তাদের অ্যাসেসর দরকার সেহেতু অ্যাসেসর নিতেই হবে তাদের। আর অ্যাসেসর নেওয়া যেমন তাদের জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে, নিতেই হবে, না নিলে হবে না। সেহেতু কি ওইরকম কিছু করবে না যে ইচ্ছা করে পাস করাই ফেল করাই দিবে, এরকম কিছু করবে না। কিন্তু কথা হচ্ছে যাকেই অ্যাসেসর বানাবে যোগ্য অ্যাসেসর বানাবে। কারণ কি অ্যাসেসর হওয়ার পরে কাউকে কোনো ট্রেনিং দেওয়া হয় না ওইভাবে, যে অ্যাসেসর হওয়ার পর আপনাকে 2 মাসের একটা ট্রেনিং দিব, এরকম সাধারণত করে না। অ্যাসেসর হওয়ার পর অ্যাসেসর পুলে জয়েন করলে কি করে, 2-1 দিন কথা বলে আপনাকে অ্যাসেসমেন্ট দিয়ে দেয়। আবার ওইকো হচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ইকো তো বন্ধ হয় নাই। আচ্ছা সমস্যা নাই। তাহলে কি হচ্ছে যে একটা জিনিস কিন্তু কনফার্ম হলাম যে এনএসডির প্রচুর অ্যাসেসর লাগবে। 2 নাম্বার জিনিস কনফার্ম হলাম যে অ্যাসেসর হওয়ার পরে আপনাকে কিন্তু খুব বেশি ট্রেনিং করাতে পারছে না তারা। এখন তাদের লিমিটেশন থেকেই হোক, যার লিমিটেশন থেকে হোক, তার মানে এখান থেকেই যোগ্য ব্যক্তি যে ভালো সব কিছু বুঝে তাকেই তারা কি করবে, নির্বাচিত করবে। তার মানে আপনি যদি ভালোভাবে রিটেন পাস করেন, ভালোভাবে ডেমো পাস করেন, এভিডেন্সটা নিজে করেন, আপনার অ্যাসেসমেন্টে ফেল করার কোনো কারণ নাই, ঠিক আছে? এটা আমরা অনেক সময় বলি যে আপনি যখন লেভেল 4 পাস করবেন তখন আপনি অ্যাসেসর হয়ে যাবেন না? যখন আপনি অ্যাসেসর হয়ে যাবেন তখন তো আপনি আমার কম্পিটিটর, তাই না? তাহলে আমার কি উচিত জানেন? আপনাদের ট্রেনিং না করানো না? কি বলেন আপনারা? প্রত্যেকটা অ্যাসেসরের কি উচিত যে তারা নতুন করে কোনো ব্যাচ পড়াবে না, নতুন করে কাউকে অ্যাসেসর হইতে দিবে না। কারণ আলটিমেট কথা, আপনি ক্লাস না করলে অ্যাসেসর হইতে পারবেন না। কারণ এরা যদি এইভাবে না পড়ায়, না ট্রেনিং করায়, না ক্লাস নেয়, এখন আপনি ভাবতে পারেন স্যার আমরা তো টাকা দিয়ে ভর্তি হই। আপনি তো কয় টাকা দিয়ে ভর্তি হচ্ছেন? এর থেকে আপনি আমার থেকে বেশি টাকা নেবেন না? মানে আপনি আমার কম্পিটিটর হয়ে আমার কত অ্যাসেসমেন্ট আপনি নিয়ে যাবেন? আমার এই অল্প কয়েকটা টাকার জন্য আমাকে আপনার কষ্ট করে পড়ানোর কি দরকার? কিন্তু বাস্তবতা কিন্তু এটা না। বাস্তবতা হচ্ছে এনএসডির প্রচুর অ্যাসেসর লাগবে, ঠিক আছে? রিসার্চ পার্সন হিসেবে আছেই, ওদের প্রবলেম হয় না। হ্যাঁ আছে, আরো লাগবে, ঠিক আছে? কারণ কি এই যে আপনি দেখেন আপনি যে জি বলেন। একটু স্যার আমি গত ঈদের আগে 3 মাসে প্রায় 25টা অ্যাসেসমেন্ট করাইছি। আচ্ছা, দেখা গেছে কি স্যার আমাদের লেভেল 4 না থাকাতে আমাদের একটু ভ্যালু কম। তো সেই ক্ষেত্রে আমরা যদি লেভেল 4টা করতে চাই, সর্বোচ্চ প্রায়োরিটি আপনাদের দিলে একটু উপকার হবে স্যার। আপনার কি মনে হয় আমরা আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব না? অবশ্যই দিবেন তো স্যার, কিন্তু
বিষয়টা স্যার হলো আরেকটু আমাদের হেল্প করে নেন। মানে কি টাইপের হেল্প চাচ্ছেন বলেন? স্যার এই রিটেনটা যেন পাস করতে পারি। এখন রিটেন পরীক্ষা কে দিবে বলেন তো? না, পরীক্ষা তো আমি দেবো, প্রশ্ন তো আপনারা সাজেস্ট করবেন, তাই না স্যার? কিন্তু প্রশ্ন তো এনএসডি করে এবং প্রশ্ন সেটের মধ্যে কোনো কমন পড়ে না। সো আমরা আপনাকে কোনো সাজেশন দিলে এখান থেকে আসবে এই গ্যারান্টি দিব না। আমরা আপনাকে প্র্যাকটিস করাইতে পারবো। যদি আপনি প্র্যাকটিস করেন এখানে যদি আনসার করতে পারেন ওইখানেও আনসার করতে পারবেন, এটা হচ্ছে গোল। কিন্তু হুবহু প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা আচ্ছা, না কাছাকাছি তো থাকবে স্যার, তাই না? এইগুলো থেকেই থাকবে, যা পড়াবো সেগুলো থেকেই থাকবে। হ্যাঁ, ওকে ওকে স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে অনেক কথাই বললাম, ঠিক আছে। একটু আমরা পড়া ধরি, এক একজনের নাম জিজ্ঞেস করবো, পড়াগুলা ধরবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, ফাহমিদা সুলতানা আছেন আপনি? জি স্যার, আমি আছি। আপনি কি প্রশ্ন করলে উত্তর দিবেন? স্যার আমি চেষ্টা করবো। আমি একটু একটা দাওয়াতে আসছি। আমি ওখানে বসে এক সাইডে বসে ক্লাস করছি। আপনি বলেন, আমি চেষ্টা করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। নাহিদা বিনতে আক্তার আছেন? আকবর, নাহিদা বিনতে আকবর। জি স্যার আছে, নাদিয়া বিনতে আকবর। ও সরি, নাদিয়া, নাহিদা লিখছি কেন, নাদিয়া। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা নাদিয়া, আপনি বলেন তো ওই যে আমরা যে লেভেলগুলো পড়েছি, হ্যাঁ, লেভেল অনুযায়ী ওই ইয়াদের নাম বলেন, ওয়ার্কারদের মানে পদবিটা বলেন। লেভেল 1-এ ওয়ার্কারের পদবি কি? লেভেল 1 এর জন্য হচ্ছে বেসিক স্কিলড ওয়ার্কার। তারপর লেভেল 2 তে হচ্ছে সেমি স্কিলড। তারপর লেভেল 3 তে স্কিলড। লেভেল 4 এ হাইলি স্কিলড। আর লেভেল 5 এ সুপারভাইজার। আর লেভেল 6 এ হচ্ছে মিড লেভেল ম্যানেজার। ভেরি গুড, খুব ভালো হয়েছে। আচ্ছা, এরপরে মহসিনুল করিম আছেন আপনি? জি স্যার। আচ্ছা, আপনি একটু বলেন তো ওই যে প্রত্যেকটা লেভেল যে বললো, হ্যাঁ, ওই লেভেলগুলার রেসপন্সিবিলিটি একটু বলতে পারবেন, তারা কিরকম ভাবে কাজ করতে পারে? জি স্যার। জি বলেন। লেভেল 1 এর যারা বেসিক স্কিল ওয়ার্কার, তারা ডিরেক্ট সুপারভাইজারের আন্ডারে কাজ করে, আর তাদের একটা লিমিটেড রেঞ্জ থাকে। তারপরে যারা লেভেল 2 সেমি স্কিল ওয়ার্কার, তারাও সুপারভাইজারের আন্ডারে কাজ করে থাকে, কিন্তু তাদের একটা লিমিটেড স্কোপ থাকে ম্যানিপুলেশনের। তারপরে লেভেল 3 যারা স্কিল ওয়ার্কার, তারা সুপারভাইজারের আন্ডারে কাজ করে, কিন্তু তাদের একটা কনসিডারেবল অটোনমি থাকে। আচ্ছা, দেন লেভেল 4 এ হচ্ছে স্কিল ওয়ার্কার, হাই স্কুল তো ওটা নিজেই কাজ করে, সুপারভাইজারের আন্ডারে কাজ করে। আর লেভেল 5 হলো যারা সুপারভাইজার, তারা হচ্ছে ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করে, গাইডেন্সের মধ্যে তারা কাজ করে। আবার এটা মানে ডিরেকশনের মাধ্যমে কাজ করতে পারে। আর লেভেল 6 যারা হলো ম্যানেজার, তারা যে টোটাল যে বোর্ড প্রত্যেকটা সবকিছু গাইডেন্স করবে আর মোটিভেশন। ধন্যবাদ, অনেক ভালো হয়েছে আপনারটাও, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, শামিমা রওশনারা আছেন আপনি? শামিমা রওশনারা, ওকে। মামদুল হুসাইন আছেন আপনি? জি, মামদুদ হোসেন স্যার। হ্যাঁ, মামদুদ হোসেন, ঠিক আছে। আচ্ছা, মামদুদ হোসেন সাহেব বলেন আপনি ওই যে ফিচারটা বলেন তো, এনএসডিপির। এসডিপি ফিচারটা, হ্যাঁ, 5টা ফিচার বলেন। স্যার যেমন এনএসডিপি ফিচারের মধ্যে পিকিউ, যেমন হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল এন্ড ভোকেশনাল কোয়ালিফিকেশনস, কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তারপর স্যার কম্পিটেন্সি বেসড ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি নিয়ে, তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স থাকবে সিস্টেমটা। তারপর এটা কি যে বলে স্ট্রেন্থ, যে অ্যাপ্লিকেশন ওই যে দৈনিক যে বাতাস সিস্টেম। ওকে, অনেক সুন্দর হয়েছে। ভাল লাগবে না, ঠিক আছে, 5টা হয়ে গেছে মোটামুটি। লার্নিংটা থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হয়েছে।
আচ্ছা, আরেকটা বিষয় ছিল, এখন বলবেন মনিরুজ্জামান আছেন, মিস্টার মনিরুজ্জামান? জি স্যার আছে। আচ্ছা, আপনি বলবেন ওই আমরা যে বলছিলাম না প্রি ভোকেশনাল লেভেল আছে, এই প্রি ভোকেশনাল লেভেলটা কেন অ্যাড করা হয়েছিল? এটা হচ্ছে মানে এটা হচ্ছে বেস টু মানে এখানে একটা গ্যাপটা এইটা একটা কি ভোকেশনালের আরেকটা হচ্ছে মানে স্কিল, তারপর হচ্ছে লো হচ্ছে আচ্ছা, এই এই ঠিক আছে, মানে অ্যাক্সেসটা ইজি অ্যাক্সেসটা করানোর জন্য, আর যারা পোর আছে তাই না, আন্ডার প্রিভিলেজ গ্রুপ আছে, তাদেরকে এই সেক্টরে নিয়ে আসার জন্য। ঠিক আছে, হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হয়নি। ওকে, তাহলে আমরা নেক্সট ফিচারে চলে যাই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। দেখেন আজকের ক্লাসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই যে টিবেট সেক্টরে আছি, টিবেট সেক্টরের যে মূল বিষয়বস্তু, এই মূল বিষয়বস্তুটাই কি আজকের ক্লাসের ভিতরে আছে। তাহলে ইনফরমেশন শিট 2 আমরা আজকে পড়বো কি, ইনফরমেশন শিট 2। হ্যাঁ, ইনফরমেশন শিট 2 এর ভিতরে প্রথম যে ক্রিয়াটা আছে সেটা হচ্ছে কম্পিটেন্সি বলতে কি বোঝায়। ঠিক আছে, এখন আমরা যদি বলি কম্পিটেন্সি বলতে কি বোঝায়, তাহলে কম্পিটেন্সির বাংলাটা আমার আগে জানতে হবে। কম্পিটেন্সি বলতে সহজভাবে কম্পিটেন্সির অর্থ হচ্ছে দক্ষতা। কম্পিটেন্সি বলতে কি বোঝায়? দক্ষতা। ঠিক আছে, আপনি কোনো একটা কাজে দক্ষ, তার মানে আপনি ওই কাজে কম্পিটেন্স। ঠিক আছে, আপনি কোনো একটা কাজে দক্ষ না, আপনার দক্ষতার আরও দরকার আছে, তাহলে আপনি কি নট ইয়েট কম্পিটেন্স। ঠিক আছে, আমাদের যে কার্ডশিটের রেজাল্টটা সেটা কি কম্পিটেন্স আর নট ইয়েট কম্পিটেন্স। কম্পিটেন্স মানে আপনি দক্ষ, নট ইয়েট কম্পিটেন্স মানে আপনার দক্ষতার আরও দরকার আছে, আপনাকে আরেকটু শিখতে হবে। ওকে, তাহলে কম্পিটেন্সের সংজ্ঞাটা যদি আমরা দিই কি বলবো, দেখেন কম্পিটেন্স রেফার্স টু দ্য মেজারেবল অ্যান্ড অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আপনি পৃথিবীতে কোনো কিছু শেখার জন্য এই তিনটা জিনিস বাদ দিয়ে কখনো কোনোভাবে কোনো কিছু ভালোভাবে শিখতে পারবেন না। অর্থাৎ অবশ্যই শেখার জন্য নলেজ লাগবে, স্কিল লাগবে, অ্যাটিটিউড লাগবে। অর্থাৎ নলেজ, স্কিল, অ্যাটিটিউড হচ্ছে কি কম্পিটেন্সির মূল বিষয়বস্তু। ঠিক আছে, আপনি কোনো কাজে দক্ষ মানে ওই কাজে আপনার নলেজ আছে, ওই কাজে আপনার স্কিল আছে, ওই কাজে আপনার অ্যাটিটিউড আছে, মানে ওই কাজটা আপনি আপনার পজিটিভ অ্যাটিটিউড দিয়ে আপনি কি করতে পারেন, বা ওই কাজের সঠিক অ্যাটিটিউডটা আপনি কি ইউজ করতে পারেন, সঠিক প্যাটার্নটা আপনি ফলো করতে পারেন ওই কাজের জন্য। ঠিক আছে, তাহলে আপনি যখনই বলা হবে কম্পিটেন্সি কাকে বলে, তখনই আপনাকে বলতে হবে এটা হচ্ছে মেজারেবল অ্যান্ড অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড হুইচ আর ক্রিটিক্যাল টু সাকসেসফুল জব পারফরমেন্স। তার মানে কোনো একটা জব সাকসেসফুলি পারফর্ম করার জন্য যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড দরকার হয়, সেই নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডকেই কি বলা হয়? কম্পিটেন্সি বলা হয়। কম্পিটেন্সি তিন প্রকার। ঠিক আছে, কয় প্রকার? তিন প্রকার। কি কি আছে দেখেন, ওই যে উপরের তিনটা আমরা যেটা পড়লাম KSA, তার মানে নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি অ্যান্ড অ্যাটিটিউড কম্পিটেন্সি। নলেজ কম্পিটেন্সি বলতে কি বোঝায়, যে নলেজ বলতে আমরা বুঝাই প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, থিওরিটিক্যাল নলেজ। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সাবজেক্ট বোঝার জন্য যে থিওরিটিক্যাল নলেজটা লাগে, যে প্র্যাকটিক্যাল নলেজটা লাগে, সেটা হচ্ছে কি মূলত থিওরিটিক্যাল নলেজটাই হচ্ছে নলেজের ভিতরে পড়বে। আর স্কিলটাকে আমরা বলতে পারি যে মানে কিভাবে কাজটা করবে, লার্ন ক্যাপাসিটি টু পারফর্ম অ্যাক্ট। ঠিক আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক, আমরা যে প্র্যাকটিক্যাল ওয়ার্কটা করতেছি সেটাকে আমরা কি বলতেছি, স্কিল বলতে পারি। আর নলেজ হচ্ছে কি ওই প্র্যাকটিক্যাল কাজটা করার জন্য যে যে বিষয়গুলো আমার জানা দরকার, এটাকে বলতেছি আমরা কি নলেজ। তাহলে আমরা যখন একদম ডোয়িং কাজটা করতেছি, এটা হচ্ছে কি স্কিল। আর যখন আমরা ওই কাজের করার জন্য যে যে জিনিসগুলো আমাদের জানা দরকার, এটাকে আমাদের থিওরিটিক্যাল নলেজও বলা হচ্ছে। তাহলে কি নলেজ কম্পিটেন্সি বলতে বোঝায় প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, অফ এ সাবজেক্ট। আর স্কিল বলতে বোঝায় কি ন্যাচারাল অর কি লার্ন ক্যাপাসিটি টু পারফর্ম অ্যাক্ট। ঠিক আছে, নেচার অর লার্ন ক্যাপাসিটি টু পারফর্ম অ্যান অ্যাক্ট। এরপর হচ্ছে অ্যাটিটিউড কম্পিটেন্সি। অ্যাটিটিউড মানে কি প্যাটার্ন অফ অ্যাকশন অর কন্ডাক্ট, মানে আমি কোনো কাজ সঠিক ওয়েতে করতেছি কিনা।
অর্থাৎ কাজের যে সিকোয়েন্সগুলো আছে ওই সিকোয়েন্সগুলো আমি ফলো করতেছি কিনা, নাকি এলোমেলোভাবে মাঝখান থেকে এখান থেকে একটু ওইখান থেকে একটু এইভাবে আমি কাজটা করতেছি। ঠিক আছে, যদি কাজের সঠিক প্যাটার্নটা আমি ফলো করি তার মানে কাজের অ্যাটিটিউড আমার ঠিক আছে। তাহলে তিনটা জিনিস যখনই আমি কোনো কম্পিটেন্সির কথা বলবো তখন তিনটা জিনিস সবসময় আমার মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে নলেজ, 2 নাম্বার হচ্ছে স্কিল, 3 নাম্বার হচ্ছে অ্যাটিটিউড। এই তিনটাকেই কি বলা হচ্ছে? কম্পিটেন্সি বলা হচ্ছে। এরপরে বলছে কি ফিচার অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির কি ফিচার, কি মূল ইয়াটা কি, ফিচারটা কি, কি ফিচার দেখেন। প্রথমে বলছে কম্পিটেন্সি বলতে আমি বুঝবো বিং অ্যাবল টু ডু দ্য জব। তার মানে আপনাকে কাজটা করতে জানতে হবে, মানে আপনি কাজটা করতে জানেন, শুধু কাজটা পারেন। এই কাজটা যে আপনি পারেন এটা হচ্ছে কি কম্পিটেন্সির একটা ফিচার। 2 নাম্বার থাকবে কি নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান। আপনি শুধু কাজটা পারলে হবে না, এটাও আপনাকে জানতে হবে যে কাজটা কেন এবং কিভাবে করা হয়। তাহলে কেন আপনি করবেন, কিভাবে আপনি করবেন এটাও কি জানতে হবে, শুধু কাজ জানলে হবে না। 3 নাম্বার জানতে হবে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস আর রং। আপনি কোনো কাজ করতে গেছেন, হঠাৎ করে কাজটা কি হয়ে গেছে, মানে কোনো একটা জায়গায় ব্রেকডাউন হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরেন আপনি সেলাই মেশিন দিয়ে সেলাই করতে গেছেন, মাঝখানে সেলাই মেশিনের সুই ভেঙে গেছে। তাহলে এই যে একটা ব্রেকডাউন হলো, এই যে একটা আনওয়ান্টেড সিচুয়েশন হলো, এই আনওয়ান্টেড সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ক্ষমতা আপনার থাকতে হবে। ঠিক আছে, তার মানে নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস আর গো রং। তারপর বলছে হ্যাভ দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু দ্য জব প্রপারলি, যেটা আমরা অ্যাটিটিউড হিসাবে বলতেছি। প্রত্যেকটা জব করার জন্য আপনাকে প্রপারলি কী হতে হবে, আপনার অ্যাপ্রোচটাকে একেবারে সেম ওই জবের সাথে যে স্টেপ, সেই স্টেপের সাথে কি মিলিয়ে দিতে হবে। ওকে, এখানে আমরা দেখেন 4টা ফিচার বললাম, এই 4টা ফিচার সরাসরি এখানে বর্ণনা করছে। এখানে আরেকটা শব্দ আছে দেখেন, ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি ডাইমেনশনগুলো কি কি, ঠিক আছে। তাহলে আমরা যদি ডাইমেনশনগুলো দেখি, 4টা ডাইমেনশন আছে, এটা আপনাদের ঠোঁটস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, মুখস্থ করলে হবে না, একদম ঠোঁটস্থ। এক নম্বর হচ্ছে কি 4টা ডাইমেনশনের ভিতর প্রথম ডাইমেনশন হচ্ছে টাস্ক স্কিল, 2 নাম্বার হচ্ছে কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, 3 নাম্বারটা হচ্ছে কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, 4 নাম্বারটা হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তাহলে জব রোল এনভায়রনমেন্ট স্কিল একটা, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল একটা, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল একটা, আরেকটা হচ্ছে কি টাস্ক স্কিল একটা। ঠিক আছে, এখন আমরা যদি শর্টে জানি যে টাস্ক স্কিলটা কি, তাহলে আমরা এই যে এখানে যদি হিসাব করি, দেখেন প্রথমে কি বলছে, কি ফিচার অফ কম্পিটেন্সি। আপনারা একটু খাতায় এখানে আপনাদের যে বইটা আছে ওর ভিতরে লিখে নেন, অ্যাবল টু ডু দ্য জব, এটা হচ্ছে কি টাস্ক স্কিল। ঠিক আছে, টাস্ক স্কিল মানে আপনি কাজটা করতে পারেন, তাহলে অ্যাবল টু ডু দ্য জব এটা হচ্ছে টাস্ক স্কিল। আর নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান এটা হচ্ছে কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে আপনাকে জানতে হবে কিভাবে এবং কেন এই কাজটা করতে হবে। এরপরে বলছে নোয়িং হাউ টু ডু ইফ থিংস আর গো রং, তার মানে যদি কোনো জিনিসের সমস্যা হয় ওটা আমি কিভাবে ওই মুহূর্তে সমাধান করব। ঠিক আছে, ওই মুহূর্তে আমি কিভাবে সমাধান করব, এটা হচ্ছে কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ঠিক আছে, তাহলে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, ফিচার অফ কম্পিটেন্সি, এই দুইটার সাথে কিন্তু একেবারে রিলেটেড। এখানে বলছে একভাবে কথা, ওইখানে বলছে এই কথাটাই অন্যভাবে। ওকে, এরপর বলছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু দ্য জব প্রপারলি অ্যান্ড সেফলি, এটা আমরা বলতেছি জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তাহলে পাশে 4টা ডাইমেনশন যেটা আছে ফিচারের মানে একটা একটা করে এইভাবে কি লিখে দেন। দেখেন আমরা এখানে আজকে কি কি বললাম এখন পর্যন্ত। কম্পিটেন্সি কাকে বলে, 2 নাম্বার বললাম কম্পিটেন্সি কত প্রকার, 3 নাম্বার বললাম কম্পিটেন্সির ফিচারগুলো কি কি, 4 নাম্বার আমরা কি বললাম যে কম্পিটেন্সির ডাইমেনশন অফ কম্পিটেন্সি, অর্থাৎ কম্পিটেন্সির ডাইমেনশন কয়টা আছে। এই পর্যন্ত কি কারোর কোনো প্রবলেম আছে কিনা, মানে যতটুকু আমরা পড়াইছি। ভেরি গুড। ওকে, তাহলে এখন আমরা দেখেন আরেকটা কোশ্চেন আছে এখানে, বলছে কি ডিফারেন্স বিটুইন দ্য কম্পিটেন্সি অ্যান্ড স্কিল। স্কিল অ্যান্ড কম্পিটেন্সির মধ্যে পার্থক্য কি, খুবই সহজ কমন একটা পার্থক্য। স্কিল হচ্ছে কি, স্কিল ইজ দ্য পার্ট অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সিতে 3টা পার্ট ছিল, 1 নম্বর হচ্ছে নলেজ, 2 নম্বর হচ্ছে স্কিল, 3 নম্বর হচ্ছে অ্যাটিটিউড।
তাহলে স্কিল এবং কম্পিটেন্সির মধ্যে পার্থক্য হচ্ছে স্কিলটা কম্পিটেন্সির একটা পার্ট, আর কম্পিটেন্সি হচ্ছে কি কম্বিনেশন অফ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। তিনটা মিলে হচ্ছে কি কম্পিটেন্সি, আর স্কিল হচ্ছে কম্পিটেন্সির একটা পার্ট। এখন মনে করেন পরীক্ষাতে আসলো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন অ্যাটিটিউড অ্যান্ড কম্পিটেন্সি। আপনি তো বলেন ওরে বাবা এটা তো আমি জীবনেও পড়ি না, জিনিস তো একই না। আপনি কি বলবেন? অ্যাটিটিউড ইজ দ্য পার্ট অফ কম্পিটেন্সি, আর কম্পিটেন্সি ইজ দ্য কি কম্বিনেশন বা কনসিস্ট অফ দ্য 3 প্যারামিটার্স নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। একই জিনিস না। পরীক্ষা আসলো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য কি নলেজ অ্যান্ড কম্পিটেন্সি। আপনি তো ঘাবড়াই গেলেন, নলেজ আর কম্পিটেন্সির পার্থক্য তো স্যার কোনো দিন পড়ায় নাই। হায় হায়, এটি পড়বো কীভাবে আমি? পরীক্ষায় যদি আসে, এটা যে পরীক্ষা আসবে আমি কখনো বলতেছি না, বাট পরীক্ষায় যদি আসে তাহলে আপনাকে ঘাবড়ানো যাবে না, আপনি যা পড়ছেন ওইটা থেকেই আসবে, শুধু একটু চেঞ্জ হয়ে আসছে। ক্লিয়ার তো আপনি? আচ্ছা, এরপরে দেখেন আমরা ডাইমেনশনগুলোর একটু বর্ণনা পড়ি। এটা মাস্ট নো, মানে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ কম্পিটেন্সি কাকে বলে, কম্পিটেন্সির টাইপ, কি ফিচার, ডিফারেন্স, ডাইমেনশন, এগুলো একদম মাস্ট নো, কিছুই বাদ দেওয়া যাবে না। আমি কিন্তু বলছিলাম আজকের ক্লাসটা গত দিনের ক্লাসের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে আমরা কয়েকটা লাইন যে পড়তেছি এই ডাইমেনশন পর্যন্ত, আপনি নিশ্চিত থাকেন মানে মূল পরীক্ষাতে কোনো না কোনো জিনিস পাবেন এখান থেকে। হয় আপনি একটা এমসিকিউতে এখান থেকে একটা কোশ্চেন আসবে, অথবা এমসিকিউতে যদি না আসে ম্যাচিংয়ে এখান থেকে একটা কোশ্চেন আসবে, ম্যাচিংয়েও যদি না আসে অবশ্যই শর্ট কোশ্চেনে এখান থেকে একটা না একটা কোশ্চেন আসে। ঠিক আছে, তার মানে এই অংশটুকু যদি আপনি ভালো করে পড়েন তাহলে একটা না একটা কোশ্চেন আপনি পাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি টাস্ক স্কিল বলতে কি বোঝায়। দেখেন এইখানেই কিন্তু সব অবজেক্টিভ কোশ্চেনগুলো আছে এই চারটার মধ্যেই। দেখেন টাস্ক স্কিল বলতে কি বোঝায়। Task skill required performance of a task according to the set of standard describe the unit of competency expected in the workplace। তার মানে টাস্ক বলতে বোঝায় যে আপনার ওয়ার্কপ্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কোনো ওয়ার্কপ্লেস স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি কোনো কাজ করতে পারেন। যে কোনো কাজ আপনি প্রেশার মাপতে পারেন, আপনার হসপিটালের যে ওয়ার্কপ্লেস, হসপিটালের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি কি প্রেশারটা মাপতে পারেন, এটা হচ্ছে টাস্ক স্কিল। এই টাস্ক স্কিলটা সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের পরে আমাদের একটা গুরুত্বপূর্ণ টার্মস হবে। এই টার্মসগুলো আমরা একটু এখন শুধু জেনে রাখি, পরে আমরা একটু পরেই দেখবো এগুলো। হ্যাঁ, দেখেন এই টাস্ক স্কিলটা হচ্ছে ইউজুয়ালি ডিসক্রাইব দ্য এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে কি কম্পোনেন্ট অফ সিএস। আমরা একটু নিচের দিকে যাই, এই যে দেখেন এখানে সিএস আছে, এই যে সিএস কম্পোনেন্ট অফ সিএস, এখানে দেখেন কমনলি বলছে এই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, স্কিল, নলেজ অ্যান্ড রিকোয়ার্ড, রেঞ্জ স্টেটমেন্ট, তারপর কি এখানে আছে এভিডেন্স গাইড। এগুলো সবই কি আমাদের যে একটা সিএস থাকে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এর কি মূল বিষয়। যেরকম করে আমাদের সিএসটা থাকে, আমরা যখন এনএসডি থেকে সিএস ডাউনলোড করছি তখন এরকম এই সিএসটাই আপনাদের একটা এভিডেন্স। ঠিক আছে, আপনারা যখন ট্রেনিং পার্টের এভিডেন্স করবেন, এভিডেন্সের ভিতরে প্রথমে থাকে কি হেলথ ইন্সপেকশন, তারপরে থাকে হাউসকিপিং, 3 নাম্বার এভিডেন্সই হচ্ছে সিএস। এরকম একটা সিএস আপনাকে কি এভিডেন্সে দিতে হবে। তাহলে সিএস এর দেখেন কম্পোনেন্টগুলো কি কি, ইউনিট কোড অ্যান্ড টাইটেল, নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে, তারপরে কি রেঞ্জ স্টেটমেন্ট, এই যে নিচে লেখা আছে স্কিল, নলেজ অ্যান্ড কি নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, তারপরে আছে কি রেঞ্জ স্টেটমেন্ট, এরপরে আছে কি এভিডেন্স গাইড। ঠিক আছে, এই যে এভিডেন্স গাইড অ্যান্ড লাস্ট ওয়ান আছে যে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রিডিটেশন নেওয়ার জন্য কি কি লাগবে আপনার ক্লিয়ার তো? এখানে 9টা কম্পোনেন্ট আছে। আমরা যখন সিএস পড়বো, সিএস এর সবসময় আমাদের কয়টা থাকে? 9টা কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, এই 9টা কম্পোনেন্ট হচ্ছে আমাদের সিএস এর অংশ। আর কোন কম্পোনেন্টে আমরা যে ডাইমেনশনগুলো পড়তেছি, ডাইমেনশন অফ কম্পিটেন্সি, কোন কম্পোনেন্টের ভিতরে কোন ডাইমেনশনটা থাকে বা কোন ডাইমেনশনটা কোন কম্পোনেন্টকে রিপ্রেজেন্ট করে, এটা আমরা ওইখানে পড়বো। এবং এটা শর্ট কোশ্চেন আকারেও কিন্তু কি আসতে পারে। ওকে, তাহলে এখানে দেখেন বলছে কি টাস্ক স্কিল আর দ্য ইউজুয়ালি ডিসক্রাইব বাই দ্য এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। তার মানে টাস্ক স্কিলটাকে ডিসক্রাইব কে করে? সিএস এর এলিমেন্টস এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে, তার মানে এই যে আমরা যে সিএস দেখলাম, সিএস এর এলিমেন্টস যে আছে
এই যে এলিমেন্টস অ্যান্ড এই যে পরেই আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, ঠিক আছে? এই দুইটা জিনিস কি করে, আমাদের যে টাস্ক স্কিল আছে এই টাস্ক স্কিলটাকে কি করে, রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার তো? এখন পরীক্ষাতে আসলো এলিমেন্টস, ঠিক আছে? আমরা যদি বলি কি বলে, টাস্ক স্কিল রিপ্রেজেন্ট করে বা টাস্ক স্কিলটাকে ডিসক্রাইব করে সিএস এর কোন অংশ? পারফরমেন্স ক্রাইটেরিয়া, এলিমেন্ট, এই পারফরমেন্স ক্রাইটেরিয়া আসবে না, তখন যে কোনো একটা আসবে। পারফরমেন্স ক্রাইটেরিয়া, নলেজ, ইউনিট ডিসক্রিপ্টর, তারপর নমিনাল আওয়ার, যে কোনো একটা 4টা দিয়ে থাকবে, আপনাকে মানে সঠিকটা বেছে নিতে হবে। যদি আপনি এটা একবার রিডিং করেন তাহলেও কিন্তু সঠিকটা বেছে নিতে পারবেন। টাস্ক স্কিল তো ক্লিয়ার? টাস্ক স্কিল মানে আমি ওয়ার্ক স্ট্যান্ডার্ড বা ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী সিএসকে ফলো করে কোনো কাজ সুনির্দিষ্টভাবে করতে পারছি, এটাই কি টাস্ক স্কিল। ঠিক আছে, আমি বিপি মাপতে পারি খুব সুন্দরভাবে একদম হসপিটাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, এটাই টাস্ক স্কিল। এবং এটাকে রেটে সবসময় ডিসক্রাইব করে সিএস এর দুইটা অংশ, একটা হচ্ছে এলিমেন্টস, একটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, টাস্ক স্কিল ম্যানেজমেন্ট। টাস্ক স্কিল ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? আপনি সহজভাবে মনে রাখবেন, মাল্টিপল, এই যে 3 নাম্বার লাইনে দেখেন, ম্যানেজ মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম টাইম। টাস্ক স্কিল ম্যানেজমেন্ট বলতেই বোঝায় কি, যে আপনি একই সাথে মাল্টিপল টাস্কই সম্পন্ন করতে পারেন, মাল্টিপল টাস্ক করতে পারেন। এটা মাল্টিপল টাস্ক থাকা মানে এটা হচ্ছে টাস্ক স্কিল ম্যানেজমেন্ট। তাহলে এখানে কি বলছে, টাস্ক স্কিল ম্যানেজমেন্ট ক্যাপচার দ্য স্কিল পিপল ইউজ টু প্ল্যান অর কি ইন্টিগ্রেট এ নাম্বার অফ পটেনশিয়ালিটি ডিফারেন্ট টাস্ক, মানে বিভিন্ন টাস্কের নাম্বার অফ পটেনশিয়ালিটি টু অ্যাচিভ দ্য কমপ্লিট ওয়ার্ক আউটকাম। তার মানে ফুল ওয়ার্ক আউটকাম। যেমন আমরা যখন একটা অকুপেশন পড়ি, ওই একটা অকুপেশনে কি শুধুমাত্র একটা ইউনিট অফ কম্পিটেন্সি থাকে? দেখা যায় 9টা ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, 11টা ইউনিট অফ কম্পিটেন্সি থাকে, তাই না? এখন কথা হচ্ছে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি সম্পর্কে আপনাকে কি একই সাথে ভালো নলেজ থাকতে হবে, এটা টাস্ক স্কিল ম্যানেজমেন্টের অংশ হবে। এরপরে দ্বিতীয় লাইনে বলছে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল ইনভলভ দ্য ক্যারি আউট টাস্ক সিমিলটেনিয়াসলি, একই সাথে, টু ম্যানেজ দ্য মাল্টিপল টাস্ক অ্যাট দ্য সেম টাইম। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল আর ফাউন্ড ইন পারফরমেন্স ক্রাইটেরিয়া। দেখেন এখানে বলছে 3টা, দুইটা বলছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিল। ইট মে অলসো অ্যাপিয়ার ইন রেঞ্জ স্টেটমেন্ট। তাহলে 3টা জিনিসের মধ্যে এটা আমরা পাবো, বা 3টা জিনিস এটাকে রিপ্রেজেন্ট করে। 1 নম্বর হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া, 2 নম্বর হচ্ছে আন্ডারপিনিং স্কিল অ্যান্ড নলেজ, 3 নম্বর হচ্ছে কি রেঞ্জ স্টেটমেন্ট কন্ডিশন। ওকে, তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া সিএস এর 3টা জায়গায় পাওয়া যায়, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল সিএস এর 3টা জায়গায় পাওয়া যায়। 1 নম্বর পারফরমেন্স ক্রাইটেরিয়া, 2 নম্বর আন্ডারপিনিং নলেজ, 3 নম্বর হচ্ছে কি রেঞ্জ স্টেটমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা যখন পারফরমেন্স টাস্ক ম্যানেজমেন্ট স্কিল পড়তেছি, এটা মানেই আমরা বুঝতেছি যে আমি একই সময়ে অনেকগুলা কাজ একত্রে করতে পারি এবং এটাকে আমি ম্যানেজ করতে পারি, ঠিক আছে? এরপরে আসতেছি কি কন্টাজেন্সি ম্যানেজমেন্ট। কন্টাজেন্সি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? কন্টাজেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে, আমরা বলছি যে যদি কোনো ভুল হয়ে যায়, ওই ভুলটাকে, যদি কোনো প্রবলেম হয় ওই প্রবলেমটাকে সলভ করা, মানে একদম কর্মক্ষেত্রে প্রবলেমটাকে সলভ করতে হবে। তাহলে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট মিনস দ্য অ্যাবিলিটি টু রেসপন্স দ্য ইরেগুলারিটিস। যদি কোনো ইরেগুলারিটিস হয়, যদি কোনো ব্রেকডাউন হয়, যদি কোনো ইমপারফেকশন হয়, অ্যান্ড ইভেন আননোন ইন রুটিন, ঠিক আছে? মানে যদি কোনো কাজ করতে যে কোনো ধরনের সমস্যা হয়, ওই সমস্যাটা আমি কাজ করতে করতেই সলভ করব, ঠিক আছে? এটাই হচ্ছে কি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। আপনি যখন অকুপেশন কোর্সে ডেমনস্ট্রেশন করেন, তখন কিন্তু অ্যাসেসর হিসাবে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, মানে কন্টিজেন্সি কোশ্চেন করা বাধ্যতামূলক, ঠিক আছে? এটা কিন্তু জিজ্ঞেস করবে, আপনি যখন অ্যাসেসর পার্টের অ্যাসেসমেন্ট দিবেন, তখন কিন্তু আপনাকে এই কন্টিজেন্সি ম্যানেজমেন্ট কোশ্চেন করতে হবে, ঠিক আছে? যে আপনাকে যদি জিজ্ঞেস করে, ধরেন আপনি বিপি মাপতেছেন, তখন কন্টিজেন্সি ম্যানেজমেন্ট কেউ কোশ্চেন করলো, আচ্ছা আপনার কাছে ধরেন এই স্ফিগমোম্যানোমিটার যেটা অ্যানালগ, এটা নাই, আপনার কাছে ইয়াটা আছে, কি বলে, ধরেন অটোমেটিক মেশিনটা আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে অটোমেটিক মেশিনে তো অনেক সময় কারেক্টটা আসে না। এখন অটোমেটিক মেশিনে যদি আপনি কারেক্ট রেজাল্ট আনতে যান, তাহলে আপনি কি করবেন? এটা একটা কন্টিজেন্সি কোশ্চেন। তাহলে আপনাকে কি উত্তর দিতে হবে? খুব সিম্পলি উত্তর দিতে হবে যে স্যার, আসলে বিপি মাপার জন্য 2টা ইন্দ্রিয় খুব
ইফেক্টিভলি লাগে। 1 নম্বর ইন্দ্রিয় হচ্ছে চোখ, 2 নম্বর ইন্দ্রিয় হচ্ছে কান। যদি আমি অটোমেটিক মেশিনে এটা মাপতে যাই, আমার কাছে যদি অ্যানালগ মেশিন না থাকে তাহলে আমাকে স্ট্যাথো ব্যবহার করতে হবে। ঠিক আছে, স্ট্যাথোর মাধ্যমে আমি হার্টবিটটা শুনবো, আর চোখের মাধ্যমে আমি দেখবো অটো মেশিনে কত থেকে কতর ভিতরে আমি শব্দটা পাচ্ছি, কততে শব্দটা বন্ধ হচ্ছে। এই শব্দটা আপনাকে বলে দিতে হবে। তার মানে কোনো প্রবলেম হলে আপনি ইনস্ট্যান্ট সলভ করতে পারবেন। এটা যদি আপনার থাকে তাহলে আপনি দক্ষ ব্যক্তি, আর না থাকলে আপনি হেল্পার, অদক্ষ। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বিষয়টা থাকে, কম্পিটেন্সি ম্যানেজমেন্টে কি বলছে দেখেন। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মিনস অ্যাবিলিটি টু রেসপন্স, এটা তো আমরা বললাম। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর ইউজুয়ালি ফাউন্ড ইন দ্য ক্রাইটেরিয়া অ্যাসপেক্ট দ্য, কোথায় কোথায় পাওয়া যায়, মেইনলি পাওয়া যায় ইভিডেন্সে। 2 নাম্বার পাওয়া যায় পারফরমেন্স ক্রাইটেরিয়াতে, 3 নাম্বার পাওয়া যায় আন্ডারপিনিং নলেজে, 4 নাম্বার পাওয়া যায় রেঞ্জ স্টেটমেন্টে। তার মানে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট রিলেটেড জিনিসগুলোকে ডিসক্রাইব করতে 4টা পারফরমেন্স ক্রাইটেরিয়া, 4টা সিএসের কন্টেন্ট লাগতেছে। 1 নম্বর জিনিস কি, পারফরমেন্স ক্রাইটেরিয়া। 2 নম্বর জিনিস কি, এভিডেন্স। 3 নম্বর জিনিস আন্ডারপিনিং নলেজ। 4 নম্বর জিনিস হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট। লাস্ট ওয়ান দেখেন, জব রোল এনভায়রনমেন্ট। জব রোল এনভায়রনমেন্ট মানে কি, জব রোল এনভায়রনমেন্ট স্কিল আর দ্য কি ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ আদার্স, মানে আপনি আপনার কলিগদের সাথে কাজ করবেন, আপনি আপনার কমিউনিটির সাথে কাজ করবেন। ঠিক আছে, এখন আপনার কলিগদেরকে আপনাকে মানাইতে হবে, আপনাকে আপনার কলিগের কথা শুনতে হবে, কাজের একটা সঠিক পরিবেশ তৈরি করতে হবে, তাহলে জবটা আপনি সঠিকভাবে করতে পারবেন। হ্যাঁ, তাহলে এটা একটা ক্যাপাসিটি। ঠিক আছে, আপনার ক্ষমতা টু ওয়ার্ক উইথ আদার, অন্যদের সাথে কাজ করার যে ক্ষমতা, এটাই হচ্ছে কি জব স্কিল ম্যানেজমেন্ট। অ্যান্ড অ্যাডাপ্ট, আপনাকে অ্যাডাপ্ট হইতে হবে টু ডিফারেন্ট সিচুয়েশন ইন সেন্ট্রাল টু আ সাকসেস পারফরমেন্স, বিভিন্ন ধরনের পরিস্থিতির সাথে আপনাকে কি ম্যাচ করতে হবে যেন আপনি আলটিমেট সাকসেসফুলি আপনার জবটা পারফর্ম করতে পারেন। ইট ইজ দ্য রিকোয়ার্ড টু ডিল উইথ দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড এক্সপেকটেশন টু দ্য ওয়ার্ক environment. Job role environment skill involve following instruction and communicating with others. Job role environment skill is mostly covered by the key competency and underpinning skill and knowledge. তাহলে এখানে মূল বিষয়টা থাকতেছে কি, আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিল। ঠিক আছে, জব রোল এনভায়রনমেন্টে মোস্টলি থাকতেছে আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিল। তাহলে আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিলে জব রোল এনভায়রনমেন্টগুলো আলোচনা করো। আর জব রোল এনভায়রনমেন্ট মানে অন্যের সাথে মিলেমিশে কাজ করতে পারেন কিনা, বিভিন্ন সিচুয়েশনে আপনার কাজ করতে পারেন কিনা। যেমন আপনি কি আপনার বাসায় প্রেশার মাপতে পারেন, কিন্তু হসপিটালে যখন ডাক্তার নার্সের সামনে প্রেশার মাপতে দিচ্ছে তখন আপনার বুক কাঁপতেছে। আবার আপনি 2-1 রুগীর প্রেশার আস্তে আস্তে মাপেন, কিন্তু রুগীর ভিড়, এই ভিড় অবস্থাতে প্রেশার মাপতে পারেন কিনা। একটা রুগী খুব চিল্লাচিল্লি করতেছে, এই চিল্লাচিল্লি রুগীর প্রেশার মাপতে পারেন কিনা। ঠিক আছে, আপনাকে প্রত্যেকটা বিভিন্ন আলাদা সিচুয়েশনে সেম কাজ করার দক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে জব রোল ম্যানেজমেন্ট। ঠিক আছে, আপনার এই 4টা বিষয়ের মধ্যে কোনো বিষয়ে কোনো ঝামেলা আছে কিনা, কারণ আমরা কিন্তু ওইখানে মিলাই দিছি, আমরা এখানে কিন্তু মিলাই দিছি যে আসলে এই 4টা জিনিস কি। টাস্ক ম্যানেজমেন্ট মানে এবেল টু ডু দ্য জব, আপনি কাজটা করতে জানেন। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল মানে কি, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান। তারপরে কি টাস্ক কন্টিজেন্সি ম্যানেজমেন্ট মানে কি, নোয়িং হোয়াট টু ডু ইফ থিংস আর রং, যদি ভুল হয়। আর পরেরটা বলছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু ডু দ্য জব প্রপারলি অ্যান্ড সেফলি। তাহলে প্রত্যেকটা জিনিস শর্টলি এটাই বোঝায়। আর যদি আপনি মোটামুটি ডিসক্রাইব করতে চান তাহলে এখানে বলতে হবে টাস্ক স্কিল মানে আপনার কোনো কাজ ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড অনুযায়ী করার ক্ষমতা, যেটা বর্ণনা করে এলিমেন্টস এবং পারফরমেন্স ক্রাইটেরিয়াতে। আর টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে মাল্টিপল টাস্ক একসাথে কমপ্লিট করার বা সিমিলটেনিয়াসলি কমপ্লিট করার ক্ষমতা। ঠিক আছে, এটা সাধারণত ডিসক্রাইব করে পারফরমেন্স ক্রাইটেরিয়া, আন্ডারপিনিং নলেজ এবং রেঞ্জ স্টেটমেন্টের মধ্যে। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে কোনো কাজ করতে যেয়ে যদি ব্রেকডাউন হয়, ইরেগুলারিটিস হয়, ইমপারফেকশন হয়, তাহলে ওই কাজটাকে মানে কিভাবে সংশোধন করতে হয়, এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা সাধারণত বর্ণনা করে 4টা জিনিসের উপর, এভিডেন্স, পারফরমেন্স ক্রাইটেরিয়া, আন্ডারপিনিং নলেজ অ্যান্ড রেঞ্জ স্টেটমেন্ট। জব রোল এনভায়রনমেন্ট মানে আপনি বিভিন্ন কলিগের সাথে মিলে জবটা করতে পারেন কিনা, বিভিন্ন ডিফারেন্ট এনভায়রনমেন্টে আপনি অ্যাডাপ্টেশন ক্ষমতা আছে কিনা। ঠিক আছে, আপনি জবের রেসপন্সিবিলিটি এবং এক্সপেকটেশন ওয়ার্ক প্লেস অনুযায়ী ঠিকমতো বুঝেন কিনা। এই টাইপের জিনিসগুলো হচ্ছে কি জব রোল এনভায়রনমেন্ট, যেটা ডিসক্রাইব করে আন্ডারস্ট্যান্ডিং নলেজ অ্যান্ড স্কিল, আন্ডারপিনিং নলেজ অ্যান্ড স্কিলের উপর। এখানে দেখেন একটা এক্সাম্পল দিয়ে দিছে
যে ধরেন আপনি একজন ফটোকপি মেশিন অপারেটর, আপনি কি ফটোকপির মেশিন অপারেটর, তাহলে আমরা যদি ডাইমেনশন অনুযায়ী আপনার অ্যাক্টিভিটিটাকে ভাগ করি ফটোকপি অপারেটর আন্ডার 4 ডাইমেনশনে কি হবে? প্রথম হচ্ছে টাস্ক স্কিল, ইউজ ফটোকপিয়ার, তার মানে আপনি ফটোকপির মেশিন ব্যবহার করতে পারেন, ইটস এ কি টাস্ক স্কিল। এরপরে কি সিলেক্ট দ্য রাইট পেপার অ্যান্ড ফাংশন, ঠিক আছে, কোন টাইপের প্রিন্টিংয়ের জন্য কোন টাইপের পেপার লাগবে, A4 টাইপের লাগবে, লিগ্যাল টাইপের লাগবে, কি টাইপের পেপার লাগবে, এটা আপনি সঠিকভাবে সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে কি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এরপরে কি কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলে কি বলছে? ক্লিয়ার পেপার জ্যাম, হঠাৎ করে একটা পেপার ভিতরে আটকে গেছে, এই আটকা পেপারটা আপনি মেশিন খুলে ঠুলে কি করতে পারেন? বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিলও ঠিক আছে। এরপরে হচ্ছে কি জব রুল, আপনি কি লিয়াজু করতে পারেন আপনার যে আশেপাশে টিম মেম্বার আছে যারা ফটোকপির, হয়তো একজন ফটোকপি মেশিনে কাজ করতেছে, আরেকজন হয়তো প্রিন্টিং মেশিনে কাজ করতেছে, আরেকজন হয়তো কম্পিউটারে কাজ করতেছে, আপনারা সবাই মিলে একটা টিম, যদি সবাই মিলে এই কাজটা সঠিকভাবে করতে পারেন তাহলে হচ্ছে কি জব রোল এনভায়রনমেন্ট স্কিল। দেখেন এখন পর্যন্ত আমি যতটুকু পড়িয়েছি, ঠিক আছে, ততটুকু কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে সামনে যত যাবেন তত ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই পুরাটা আপনার মাস্ট নো, ঠিক আছে। এতটুকু অংশে কারোর কোনো সমস্যা আছে কিনা? রেসপন্স করেন, আপনারা আছেন? জি স্যার, সমস্যা নেই। জব এনভায়রনমেন্ট স্কিলটা একটু বুঝি নাই স্যার। আচ্ছা, জব এনভায়রনমেন্ট হচ্ছে যেমন আপনি কোনো অফিসে চাকরি করতে যাচ্ছেন, অ্যাজ ফর এক্সাম্পল আমরা ধরতেছি আপনি কোনো অফিসে Yes, sir. চাকরি করতে যাচ্ছেন। এখন আপনি যে অফিসে চাকরি করতে যাচ্ছেন, অফিস কি আপনার একার জন্য? অফিসে না। অবশ্যই কি থাকবে? আপনার কলিগ থাকবে, তাই না, যারা আপনার সহকর্মী, আপনার আন্ডারে কিছু লোক থাকবে যারা হয়তো পিয়ন টিয়ন বা আপনার ওয়ার্ডারে কাজ করে, আপনার উপরের লোক থাকবে না, আপনার বস। এখন এই যে 3 শ্রেণীর লোক, এই 3 শ্রেণীর লোকের সাথে মিলেমিশে আপনাকে অফিসটা করতে হবে না? জি স্যার। যদি আপনি কারোর সাথে দ্বন্দ্ব না করে 3 জনের সাথে মিলেমিশে আপনার যে কাজ আছে সেই কাজটা সঠিকভাবে করতে পারেন, এটা হচ্ছে কি জব রুল এনভায়রনমেন্ট। জি স্যার। ওকে স্যার, বুঝছি স্যার। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার। আর কারো কোনো প্রবলেম? আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন, আমি নাম ধরেই বলছি, হাবিব সাহেব আছেন? আচ্ছা স্যার। আচ্ছা, আপনি বলতে পারবেন আমাদের কম্পিটেন্সি ডাইমেনশন কয়টা? স্যার 4টা। নাম বলেন তো। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, Contingency? ম্যানেজমেন্ট স্কিল আর জব রিলেশন এনভায়রনমেন্ট স্কিল। ভেরি গুড, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, কানিজ আছেন? মিস কানিজ আছেন আপনি? আচ্ছা, কানিজ কিন্তু সবার আগে আমাকে জমা দিয়েছিল এই ইয়াটা, আপনাদের অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে, কানিজ সবার আগে জমা দিয়েছিল। আচ্ছা, সেকেন্ড জমা দিয়েছিলেন মনোয়ার হোসেন। আপনি জমা দিয়েছিলেন, আপনারটা অনেক সুন্দর হয়েছে, সমস্যা নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, এতটুকু যে পড়ালাম এখানে কোনো সমস্যা না হওয়ার কথা, তাই না? আজকে কানিজ জয়েন করে নাই, আমি দেখি তো একটু। তাই তো। আচ্ছা, আফসার উদ্দিন সাহেব আছেন? আফসার উদ্দিন সাহেব, মিস অন্তরা আছেন? কি আপনারা কেউ নাই নাকি? আমি কাদের পড়াচ্ছি? স্যার সবাই আছেন স্যার, বলেন। আচ্ছা, মিস অন্তরা, আপনি বলতে পারবেন যে কম্পিটেন্সি কাকে বলে? মানে কম্পিটেন্সি বলতে আপনি কি বুঝছেন, নিজের ভাষায় বলেন।
কম্পিটেন্সি না পারলে সমস্যা নাই, না পারলে সমস্যা নাই, ঠিক আছে, আজকে তো আর আপনার পড়া না এটা। আচ্ছা মনোয়ার সাহেব বলতে পারবেন? মানে আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, মনোয়ার সাহেব বলতে পারবেন কম্পিটেন্সি বলতে আপনি কি বুঝছেন আসলে? জি মিস, জি বলেন। কম্পিটেন্সি মানে হলো কোনো কিছুর কম্পিট করার ক্ষমতা আর কি। না না, বিষয় কিন্তু এরকম না, কমপ্লিট করার ক্ষমতা মানে কম্পিটেন্সি না কিন্তু। কম্পিট মানে হলো মানে আপনাকে এটা বলতে হবে যে কোনো একটা বিষয় সাকসেসফুলি পারফর্ম করার জন্য ওই বিষয়ের প্রতি নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড থাকতে হবে। জি মিস রওশনারা, আপনি কিছু বলতে চাচ্ছেন? Sir, I'd like to say the definition of competency, sir. জি বলেন। Actually, the synonym of competency is skill. বুঝি নাই। যে কোনো একটা দক্ষতা, হ্যাঁ, যে মানে কাজের দক্ষ হতে হবে, সেটাকেই বলে কম্পিটেন্সি। দ্যাট ইজ কম্পিটেন্ট। ইউ উইল হ্যাভ টু বি দ্য কম্পিটেন্ট টিচার, কম্পিটেন্ট ওয়ার্কার, স্কিলড ওয়ার্কার, দ্যাট ইজ স্কিলড ওয়ার্কার। ওকে, এখন হোয়াট ইজ কম্পিটেন্সি, মানে কম্পিটেন্স বলতে কি বোঝে? আমি তো বুঝলাম যে ইউ হ্যাভ টু ডো কি এ কম্পিটেন্ট ওয়ার্কার, বাট কম্পিটেন্সি বলতে কি, হোয়াট ইজ কম্পিটেন্সি? So, the competency is the combination of knowledge, skill, attitude, performance. হ্যাঁ ভেরি গুড, এটা হচ্ছে মূল বিষয়। করতে হবে। ভেরি গুড। আপনি আমাকে বলতে পারবেন হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড কম্পিটেন্সি? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো প্লিজ স্যার। প্লিজ বলেন। একটা নলেজেবল, মানে আমি জাস্ট এটা ভাবে বলতে পারি যে নলেজেবল পারসন ক্যান নট বি এ কম্পিটেন্ট পারসন, বাট কম্পিটেন্ট পারসন ডেফিনেটলি হ্যাজ টু বি নলেজেবল। হ্যাঁ অবভিয়াসলি, অবভিয়াসলি, ঠিক এটা আছে। একটা ব্যাপার। জি বলেন। জানি না এটা ঠিক হলো কিনা স্যার। না না না, অবশ্যই ঠিক হয়েছে, কারণ কি আমরা তো বলছি যে নলেজ ইজ দ্য পার্ট অফ কম্পিটেন্সি, নট কম্পিটেন্সি। আর কম্পিটেন্সি ওভারঅল কি, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, তাই না? তার মানে একজন কম্পিটেন্ট পিপল অবশ্যই কি হবে, নলেজেবল হবে, তা না হলে তো উনি কম্পিটেন্টই হতে পারতো না। এক্স্যাক্টলি সাপোর্ট, একটা সাপোর্টিভ একটা কম্পোনেন্ট, ঠিক আছে, একটা কম্পোনেন্ট, বাট কম্পিটেন্ট হচ্ছে একটা কম্বাইন্ড একটা ফর্মেশন, ঠিক আছে, যেটা একটা কমপ্লিটলি একটা কাজকে খুব চমৎকার ভাবে স্মুথলি করতে, যেটা এফিশিয়েন্টলি করতে যেটা হেল্প করে, সেই দক্ষতাকে বলে হচ্ছে সেই কোয়ালিটিটাকেই বলে কম্পিটেন্সি। জি একদম অ্যাকুরেট। গুড, ভেরি গুড। খুব সুন্দর হয়েছে আপনারটা। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, ঠিক আছে। আমরা আবারও একটা নতুন পার্টে চলে যাচ্ছি, ঠিক আছে, নতুন টপিকসে চলে যাচ্ছি। আপনারা দুইজনে আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে ফেলেন। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা এতক্ষণ আমরা যা পড়ছি পুরাটা কি ছিল? শুধুমাত্র কম্পিটেন্সি, জাস্ট কম্পিটেন্সি। আর এখন আমরা যে ইয়াটা পড়বো এটা আরও মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট রিড, ঠিক আছে, এখানে মাস্ট রিড পুরাটা, এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখন যেটা আমরা পড়বো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড শব্দটা, কিন্তু আগের কম্পিটেন্সির সাথে নতুন আরেকটা শব্দ যোগ হয়েছে কি, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা পড়েছি কম্পিটেন্সি বলতে কাকে বলে? মেজারেবল এবং অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড টু পারফর্ম এ জব, তাই না? একটা জব পারফর্ম করার জন্য যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউডটা লাগে, এটাই আমরা কি বলছিলাম, কম্পিটেন্সি। কথা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলে, এটা আবার আলাদা একটা সংজ্ঞা। হ্যাঁ, তাহলে কম্পিটেন্সি এক জিনিস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সম্পূর্ণ আরেক জিনিস। ওকে, দেখেন এখানে আমাদের আসতেছে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কি বলছে, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তার মানে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ করতে হয়
এটাকেই আমরা কি বলি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তার মানে ইন্ডাস্ট্রিতে যে ফর্মে যেভাবে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে কাজ করতে হবে ওইভাবে দক্ষ হওয়াটাই হচ্ছে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কারণ কি আমি ধরেন দক্ষ বাট ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো দক্ষ না, ঠিক আছে? আমি এমনি ভালো মাপতে পারি বাট ইন্ডাস্ট্রিতে আমি পারফেক্ট না, কারণ ইন্ডাস্ট্রি সিকোয়েন্স অনুযায়ী ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আমি ফলো করছি না। তাহলে কিন্তু আমার কম্পিটেন্সি আছে বাট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নাই, ঠিক আছে? তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড নর্মালি রেফার্ড কি করবে, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড রেফার টু এ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আর কি বলছে, ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন, তার মানে যে ইন্ডাস্ট্রি যেরকমভাবে কাজটা চাচ্ছে, যেরকমভাবে যে টাইপের কর্মী চাচ্ছে আপনাকে সেই টাইপের কাজ জানতে হবে। তার মানে তারা যে স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছে ওই স্পেসিফিকেশন অনুযায়ী আপনাকে কি হতে হবে, দক্ষ হতে হবে, ঠিক আছে? আর আমরা এখানে যারা দক্ষ হচ্ছি আমরা যে কোর্সই করতেছি কোনো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করেই করছি। আর এই স্ট্যান্ডার্ডটা অবশ্যই কি আমাদের সিএসএ লিপিবদ্ধ থাকে যে আমার ইন্ডাস্ট্রিতে মানে এই কাজটা দক্ষভাবে করার জন্য কি কি জিনিস আমার জানা লাগবে। তাহলে ইন্ডাস্ট্রির রেফারেন্সে বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো কাজ যখন আমি শিখব সেটাকে বলা হবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আর যখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফলো করব না তখন আমি দক্ষ হলেও সেটা কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হবে না, শুধু কম্পিটেন্সি হতে পারে, ঠিক আছে? যেমন আপনি খুব সুন্দর গান গাইতে পারেন, তাহলে আপনার গান গাওয়াটা হচ্ছে কি আপনার কম্পিটেন্সি। গান গাওয়া সম্পর্কে আপনার নলেজও আছে, ঠিক আছে? আপনার গলার স্বরও অনেক ভালো, বাট প্রবলেম হচ্ছে আপনি না অনেক মানুষের সামনে গান গাইতে পারেন না, আপনি অডিয়েন্স দেখে ভয় পান, আপনার গলার স্বর ভেঙে যায়, আপনার গলার স্বর কাজ করে না। তাহলে আপনি যখন স্ট্যান্ডার্ড মানে যেখানে আপনার কাজ করার কথা ছিল ইন্ডাস্ট্রিতে, ওই ইন্ডাস্ট্রিতে যেয়ে যখন কাজ করতেছেন তখন আপনি পারতেছেন না, বাট এমনি আপনি ভালো গান করেন, তাহলে আপনি কি কম্পিটেন্ট বাট কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আপনার ভিতরে নাই। স্যার জি স্যার আমি আর কন্টিনিউ করতে পারছি না। আমি রেকর্ডটা বাকিটা শুনে নেব স্যার, আমি কোনোভাবেই পারছি না স্যার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি লিভ করে যান, আমরা তো আজকে রেকর্ড করতেছি, রেকর্ডটা দিয়ে দিব, প্রবলেম নাই। হ্যাঁ, জি আপনি কষ্ট করে রেকর্ডটা যদি পারেন দেখে নিন। হ্যাঁ, জি স্যার, জি। ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা কথা বলছে যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তাহলে কি, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড রেফার টু কম্পিটেন্স। তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড হুবহু সেম, জাস্ট একটা আরেকটার প্রতিশব্দ। এই দুইটা কি বোঝায়, আর ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অর পারফরমেন্স হুইচ সেট আউট অফ স্কিল নলেজ অ্যান্ড অ্যাটিটিউড। যেহেতু এখানে কম্পিটেন্সি আছে, কম্পিটেন্সি থাকা মানে এখানে স্কিল নলেজ অ্যান্ড অ্যাটিটিউড থাকবে, বাট এই স্কিল নলেজ এবং অ্যাটিটিউড কতটুকু হবে এটার স্পেসিফিকেশন দিয়ে দিবে কে, আপনাকে ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অনুযায়ী যখন আপনি নলেজ স্কিল এবং অ্যাটিটিউড অর্জন করবেন তখন সেটা হবে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। ওকে, এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আপনি যদি অর্জন করতে চান কীভাবে ধাপে ধাপে করতে হয় দেখেন কিভাবে এটা আসে। প্রথমে বলছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর মেড আপ বাই দ্য ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে আমাদের সিএস এর মধ্যে যে ইউনিটগুলো আছে এই ইউনিটগুলো দিয়ে তৈরি হয় কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আর এই ইউনিটগুলো কী দিয়ে তৈরি হয়, হুইচ আর দেম সেলফ মেড আপ বাই দ্য এলিমেন্টস অফ কম্পিটেন্সি। তাহলে ইউনিট অফ কম্পিটেন্সি কী দিয়ে তৈরি হয়, এলিমেন্টস অফ কম্পিটেন্সি। তার সাথে কে যুক্ত থাকে, টুগেদার উইথ পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ ভেরিয়েশন অ্যান্ড এভিডেন্স গাইড। তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি হওয়ার জন্য কি কি লাগবে, প্রথমে লাগবে ইউনিট অফ কম্পিটেন্সি, যেটা তৈরি হবে কি দিয়ে, এলিমেন্টস অফ কম্পিটেন্সি দিয়ে। এলিমেন্টস অফ কম্পিটেন্সির সাথে তৈরি করার জন্য এটার সাথে কে থাকবে, পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, রেঞ্জ ভেরিয়েশন থাকবে অ্যান্ড এভিডেন্স গাইড থাকবে। তাহলে কয়টা নাম, প্রথমে ইউনিট অফ কম্পিটেন্সি, এরপরে হচ্ছে এলিমেন্টস, এরপরে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এরপরে হচ্ছে কি রেঞ্জ ভেরিয়েশন অ্যান্ড কি এভিডেন্স গাইড। এই 6টা অংশ একেবারে কি আমরা যে পরের অংশে দেখালাম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ওইটার ভিতর থেকে কি হুবহু নেওয়া হয়েছে। তাহলে আপনি যদি কোনো কাজে মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চান ওইটা কোথায় থেকে নিতে হবে, প্রথমে আমাদের তৈরি করতে হবে ইউনিট অফ কম্পিটেন্সি। মানে কম্পিটেন্সি হওয়ার জন্য কতগুলো ইউনিট এটার ভিতরে থাকবে যে কোনো কাজে দক্ষতার জন্য। এরপরে কি থাকবে, এই ইউনিটগুলো তৈরি হবে কি দিয়ে, এলিমেন্টস অফ কম্পিটেন্সি দিয়ে। তাহলে কম্পিটেন্সির ক্ষেত্রে কোন কোন এলিমেন্টসটা থাকবে এটা কি ইউনিট অফ কম্পিটেন্স তৈরি করবে। এটার সাথে হেল্প করবে কে, পারফরমেন্স ক্রাইটেরিয়া, কোন কোন পারফরমেন্স এই ইউনিটে করতে হবে, কোন কোন কন্ডিশনে করতে হবে, কি কি এভিডেন্স কালেক্ট করতে হবে। তাহলে পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ ভেরিয়েশন অ্যান্ড কি এভিডেন্স গাইড।
ঠিক আছে, এখানে দুইটা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কাকে বলে, 2 নাম্বার কোশ্চেন হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কিভাবে মেড হয়। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মেড হয় ইউনিট অফ কম্পিটেন্সি দিয়ে, যেটা মেড হয় কি এলিমেন্টস অফ কম্পিটেন্সি দিয়ে, টুগেদার উইথ পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড রেঞ্জ ভেরিয়েশন অ্যান্ড এভিডেন্স গাইড। ঠিক আছে, তাহলে এই প্রথম প্যারাটুকু আপনাদের জন্য একেবারে মাস্ট নো, এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। পরের সেকেন্ড অংশ দেখেন, এটা শুধু এই জায়গায় নাই, এইটুকু যদি আপনি শিখেন মিনিমাম তিনটা সিবিএলএম এর মধ্যে এইটুকু জিনিস উঠাই দেওয়া আছে। তার মানে এটা যদি এখন একবার শিখেন আপনাদের কি পরবর্তী অনেকগুলো সিবিএলএম এটা আছে ওইটা কি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনার যেটা পড়তে হবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে কোন কোন জিনিস থাকে। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ইনক্লুড, হ্যাঁ কি কি জিনিস এটার ভিতরে ইনক্লুডেড থাকে। তাহলে আমরা একটা জিনিস একটু বোঝার ছিল স্যার, জি বলেন প্লিজ। এই অ্যাসেসমেন্ট মেথড এন্ড ম্যাটেরিয়ালস, জি এই অ্যাসেসমেন্ট মেথডস এন্ড ম্যাটেরিয়ালস এটা একটু বুঝিনি স্যার। অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস এটা আপনি কই পেলেন এখানে? স্যার এই যে আপনার ওই লাস্ট নাম্বার। আচ্ছা, এটাতে আমি আসছি এখনো, আমি তো এটা বুঝাই নাই। তাই সরি স্যার, হ্যাঁ আমি তো এইটা এখনো আসি নাই, তাই না? আমি তো কেবল আচ্ছা, ফার্স্ট আচ্ছা। প্যারাটা শেষ করলাম। ঠিক আছে, আমরা কেবল এখানে আসতেছি যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ভিতরে কোন কোন জিনিসগুলো থাকবে। তাহলে কমনলি প্রথমে থাকবে কি স্কিল নলেজ অ্যান্ড অ্যাটিটিউড। ঠিক আছে, তাহলে স্কিল নলেজ অ্যান্ড অ্যাটিটিউড থাকবে, কোয়ালিটি ইন্ডিকেটর থাকবে। ঠিক আছে, আপনার কোয়ালিটিটা নিশ্চিত করার জন্য এটার অবশ্যই একটা কি ইন্ডিকেটর থাকবে। ন্যাশনাল কোয়ালিফিকেশন, আপনাকে অবশ্যই কি যখন আপনার এই অ্যাসেসমেন্টগুলো নিবে বা করবে তখন আপনাকে অবশ্যই একটা ন্যাশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে, মানে একটা সার্টিফিকেট থাকতে হবে। সহজ কথা, ন্যাশনাল কোয়ালিফিকেশন বলতে সার্টিফিকেটই বোঝায়। 3 নম্বর বলছে লার্নার স্ট্র্যাটেজি থাকতে হবে টু প্রোভাইড গাইডেন্স অ্যাবাউট দ্য কি অর্গানাইজিং ট্রেনিং। তার মানে আপনাকে যে অর্গানাইজেশনের জন্য ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেই অর্গানাইজেশনের স্পেসিফিক গাইডলাইন অনুযায়ী কী করতে হবে, ট্রেনিংটা দিতে হবে। অ্যাসেসমেন্ট গাইডলাইন, ঠিক আছে, একটা অ্যাসেসমেন্ট কীভাবে প্রোভাইড করতে হবে তার অবশ্যই সুনির্দিষ্ট গাইডলাইন থাকবে। যেমন আপনার লেভেল 2 এর অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে, লেভেল 3 অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে, লেভেল 4 এর অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে, প্রত্যেকটা অ্যাসেসমেন্টের জন্য গাইডলাইন ঠিক আছে নির্দিষ্টভাবে দেওয়া আছে। এরপরে আপনি যদি বলেন অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস, অ্যাসেসমেন্ট মেথড অ্যান্ড ম্যাটেরিয়ালস একেবারে সিম্পলি অ্যাসেসমেন্টের জন্য আমাদের যে 2টা সিবিএলএম আছে 11 এবং 12 নম্বর সিবিএলএম, এগুলো না আমরা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, অ্যাসেসমেন্ট মেথড বলতে সহজভাবে বোঝায় কোন কোন পদ্ধতিতে আমি এভিডেন্স কালেক্ট করব অথবা নিব। যেমন আমি রিটেন পরীক্ষার মাধ্যমে নিব, তাহলে রিটেন শিটটা কি আমার একটা মেথড, রিটেন একটা মেথড, ডেমনস্ট্রেশন একটা মেথড, তাই না? ওকে স্যার। আর ম্যাটেরিয়ালস কি হবে? ম্যাটেরিয়ালস হচ্ছে আপনি রিটেনের জন্য কি দিচ্ছেন, একটা শিট দিচ্ছেন না, রিটেনের জন্য রিটেন পেপার দিচ্ছেন, ডেমনস্ট্রেশনের জন্য জব শিট দিচ্ছেন, স্পেসিফিকেশন শিট দিচ্ছেন, এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তাহলে অ্যাসেসমেন্টটা আমরা যে পদ্ধতিতে নিচ্ছি এটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথড, আর ওই পদ্ধতিতে নেওয়ার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়ালস। ক্লিয়ার তো আপনি? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার আসেন, এখানে বলছে ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই যে আমরা বললাম এতক্ষণ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড পড়লাম, যেখানে ইন্ডাস্ট্রি স্পেসিফিকেশন অনুযায়ী আমাকে স্কিল নলেজ এবং কি অ্যাটিটিউড অর্জন করতে হবে। এটা অর্জন করার জন্য এই কম্পিটেন্সির ভিতরে যে জিনিসগুলো ইনক্লুডেড আছে সেই জিনিসগুলোর নাম আপনাকে একেবারে থ্রোলি মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আপনাকে একেবারে থ্রোলি মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা যদি থ্রোলি মুখস্থ করে ফেলি, কি কি মুখস্থ করতে হবে? আমাদের প্রথমে যে জিনিসগুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি কি আছে। যেমন এখানে ডিফারেন্ট কম্পোনেন্ট, অনেকে ফোন দিত, ডিফারেন্ট কম্পোনেন্টের ভিতর কি কি আছে? 1 নম্বর হচ্ছে ইউনিট কোড অ্যান্ড টাইটেল। হ্যাঁ, তাহলে কম্পোনেন্টের নাম্বার 1 থাকবে কি, আমরা এখান থেকেই দেই। কম্পোনেন্টের প্রথম জিনিস কি? ইউনিট কোড অ্যান্ড টাইটেল। এই শব্দটা মুখস্থ করে ফেলবেন, 1 নাম্বার দিয়ে লিখবেন ইউনিট কোড অ্যান্ড টাইটেল। প্রত্যেকটা ইউনিটের একটা স্পেসিফিক সিগনিফিক্যান্ট কোড থাকবে। এই যে উপরে যেমন আছে TVT ENV4042, ঠিক আছে, এটা কি এই আমাদের যে পুরো ইয়াটা মানে কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা তার একটা কি শর্ট ফর্ম, বা মানে আমরা যদি এটাকে বলি কি পাসওয়ার্ড, অথবা যদি বলি কি মানে সহজে বোঝার একটা উপায়।
তাহলে স্যার আমাদের এই ক্লাসটা কতক্ষণ চলবে স্যার? আমাদের ক্লাসটা তো 11টা পর্যন্ত নর্মালি চলে, 9:30 থেকে 11টা পর্যন্ত না? আচ্ছা জি স্যার। অলমোস্ট 11টা বেজেও যাচ্ছে কিন্তু, তাই না? সো আপনাদের ভয় পাওয়ার কিছুই নাই, সারা রাত চালাবো না, টেনশনের কোনো কারণ নাই। ওকে, তাহলে আপনি কি মুখস্থ করবেন? একদম সিরিয়ালি এই নামগুলো মুখস্থ করে ফেলবেন। কি কি? 1 নম্বর ইউনিট কোড অ্যান্ড টাইটেল, 2 নম্বর নমিনাল আওয়ার, 3 নম্বর ইউনিট ডেসক্রিপ্টর, 4 নম্বর এলিমেন্টস অফ কম্পিটেন্সি, 5 নম্বর পারফরমেন্স, তার পাশেই দেওয়া আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে, তাহলে এখানে 5টা হলো। 1 নম্বর ইউনিট কোড অ্যান্ড টাইটেল, 2 নম্বর হচ্ছে নমিনাল আওয়ার, 3 নম্বর ইউনিট ডেসক্রিপ্টর, 4 নম্বর হচ্ছে কি এলিমেন্টস অফ কম্পিটেন্সি, 5 নম্বর হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। 6 নম্বর হচ্ছে এটা, 6 নম্বর হচ্ছে কি স্কিল নলেজ রিকোয়ার্ড ফর ইউনিট। ঠিক আছে, স্কিল অ্যান্ড নলেজ রিকোয়ার্ড ফর ইউনিট, এটাকে এই নামেও ডাকা যায়, এখানে যে নামে দিছে এই যে স্কিল নলেজ রিকোয়ার্ড ফর দ্য ইউনিট। হ্যাঁ, তাহলে 6 নম্বর স্কিল নলেজ রিকোয়ার্ড ফর দ্য ইউনিট, এটা 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কি 7 নম্বর হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট। ঠিক আছে, রেঞ্জ স্টেটমেন্ট হচ্ছে 7 নম্বরটা, রেঞ্জ স্টেটমেন্টও বলা হয়, ঠিক আছে, রেঞ্জ এভিডেন্সও বলা হয়, যেটা আপনি বলেন। ওকে, রেঞ্জ স্টেটমেন্টের পরে কি হবে? রেঞ্জ স্টেটমেন্টের পরে হবে এভিডেন্স গাইড। হ্যাঁ, তাহলে এভিডেন্স গাইডটা থাকবে। এরপরে কি হবে? অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। এই যে 9টা উপাদান, এখানে টোটাল 9টা উপাদান হবে। 1 নম্বর হচ্ছে, আমরা লাস্টের দিকে আসি, 9 নম্বর হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, 8 নম্বর হচ্ছে এভিডেন্স গাইড, 7 নম্বর হচ্ছে কি রেঞ্জ স্টেটমেন্ট, রেঞ্জ স্টেটমেন্ট হচ্ছে 7 নম্বর। 6 নম্বর হচ্ছে কি স্কিল অ্যান্ড নলেজ রিকোয়ার্ড ফর ইউনিট। 5 নম্বরটা হচ্ছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। 6 নম্বরটা 4 নম্বরটা হচ্ছে কি এলিমেন্টস, 3 নম্বরটা হচ্ছে ইউনিট ডেসক্রিপ্টর, 2 নম্বরটা হচ্ছে কি নমিনাল আওয়ার, আর 1 নম্বরটা হচ্ছে ইউনিট কোড অ্যান্ড টাইটেল। এই 9টা নাম আপনারা সবাই মুখস্থ করতে পারবেন না নেক্সট ক্লাসে? একটু 9 নম্বরটা বলবেন? বুঝি না। একটু 9 নম্বরটা যদি বলতেন। 9 নম্বরটা হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। আপনি যদি এনএসডির আন্ডারে বা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে একটা প্রতিষ্ঠান ডেভেলপ করতে চান, ঠিক আছে, তাহলে যে অনুমোদনগুলো আপনার লাগবে, যে রিকোয়ারমেন্টগুলো আপনার লাগবে, যে রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফুলফিল করতে হবে, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। নেট চলে গিয়েছিল, মানে কারেন্ট চলে গিয়েছে, একটু 9 নম্বরটা যদি জানাতেন। 9 নম্বরটা হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রিডিটেশন মানে কি? অ্যাক্রিডিটেশন মানে অনুমোদন। হ্যাঁ, আপনি যদি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বা এনএসডির অনেক প্রতিষ্ঠান হচ্ছে এনএসডি কর্তৃক অনুমোদিত, এরকম লেখে না? তাহলে এনএসডি কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান যদি আপনি চালু করতে চান, ঠিক আছে, যে যোগ্যতা আপনার অর্জন করতে হবে বা যে শর্ত আপনাকে ফিল আপ করতে হবে, এই শর্তগুলা ফিল আপ করতে, মানে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, মানে অ্যাক্রিডিটেশন নেওয়ার জন্য, অনুমোদন নেওয়ার জন্য কোন রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে আপনাকে। এটা কি এখনো কমপ্লিট, মানে বুঝেন নাই আপনি? যেমন ধরেন আপনি একটা প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন, এনএসডির শর্ত হচ্ছে আপনি যখনই কোনো কোর্স প্রতিষ্ঠানের মাধ্যমে চালাবেন, ওই প্রতিষ্ঠানে আপনাকে অবশ্যই একজন কি লাগবে, মানে এনএসডি সার্টিফাইড ট্রেনার লাগবে। এটা ধরেন ওই কোর্সের শর্ত। তাহলে আপনি যদি এনএসডি সার্টিফাইড কোনো ট্রেনার ইনক্লুড করতে না পারেন, তাহলে তো আপনি অনুমোদন পাবেন না। ঠিক আছে, তাহলে এরকম আরও অনেকগুলো শর্ত থাকবে না, যে আপনাকে আপনার চেয়ার টেবিলগুলো এরকম হতে হবে, আপনার প্রতিষ্ঠানের কি এতটুকু জায়গা জুড়ে হতে হবে, আপনার প্রতিষ্ঠানে এতগুলা ক্লাসরুম থাকতে হবে, আপনার প্রতিষ্ঠানের এরকম প্রজেক্টর থাকতে হবে। হ্যালো, আপনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? স্যার বুঝতে পারছি স্যার, এর থেকে আর কি বুঝাবেন? অনেক কিছু ভেঙে চুরে বুঝাইছেন, আর না হইছে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে কি এই 9টা ইউনিটের নাম একটু ভালো করে মুখস্থ করে আসা, তাহলে আমরা পরবর্তীতে এটা আলোচনা করতে পারবো। বাট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আপনি না পড়েন, এটা কিন্তু আপনার অবশ্যই একটা কি এভিডেন্সের পার্ট। এভিডেন্সের 3 নাম্বার পার্টই হচ্ছে কি সিএস এভিডেন্সে দিতেই হবে। নেক্সট ক্লাস কি বারে?
নেক্সট ক্লাস আপনারাই তো ঠিক করলেন, শনি সোম বুধ আপনাদের ক্লাস। শনি সোম বুধ ক্লাস বললেন না আপনারা? জি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাদের নেক্সট ক্লাস হবে আগামী সোমবার। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনারা, আমি আপনাদেরকে হয়তোবা কিছু শর্ট কোশ্চেন দিয়ে দিব। ওই শর্ট কোশ্চেনগুলো আপাতত সলভ করে পড়তে থাকেন, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি চেষ্টা করব আপনাদের প্রিপারেশন যেন ভালো হয়, এইটুকুই আমার চেষ্টা, আর কিছুই না। স্যার এমসিকিউ দেবেন? এমসিকিউ শর্ট কোশ্চেন দুটো কি দেবেন? হ্যাঁ, এমসিকিউ আর শর্ট কোশ্চেনই দিব শুধু, টেবিল ম্যাচিংও দিতে পারি। ঠিক আছে, আসলে আমি যখন প্রশ্ন তৈরি করব তখন চিন্তা করব কি দিব, তবে তিনটার মধ্যেই থাকবে, এমসিকিউ, টেবিল আর শর্ট কোশ্চেন, অথবা কি তিনটাই দিতে পারি, মানে এই তিনটাই তো পরীক্ষায় আসে, ঘুরে ফিরে এই তিনটা নিয়ে আমাদের ইয়া থাকবে। ওকে স্যার, সো দ্যাটস অল ফর টুডে স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকবেন। আজকের ক্লাস তাহলে এখানে আমরা শেষ করি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমনি কারো কোনো সমস্যা হচ্ছে না তো? দেখেন, আপনারা আমার সাথে তো নতুন, ইউজ টু হতে একটু সময় লাগবে, দেখা যায় আমার ভাষা বুঝতে সমস্যা হতে পারে, তারপরে কি আমার যদি বলি না না স্যার, ফ্যাসিলিটেশন স্কিলস ভালো, দ্যাটস লাউড এন্ড ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে না। আচ্ছা, সমস্যা না হলে ভালো, আপনারা ভালো করে প্রিপারেশন নেন। আপনারা যদি কম্পিটেন্স হয়ে অ্যাসেসর হন, কম্পিটেন্স হয়ে ট্রেনার প্লাস অ্যাসেসর হন, আমাদের জন্য গর্বের যে আপনি আমাদের মাধ্যমে এটা হয়েছেন। ঠিক আছে, সবার জন্য বেস্ট অফ লাক থাকলো। ঠিক আছে, তাহলে নেক্সট সোমবার ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। ওকে, বেস্ট অফ লাক, গুড নাইট। হ্যাঁ, লিভ নিব। ওকে, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আসিফ, অনেক কি বলে, ও জানে না যে আমার ক্লাস আছে।